সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত সংলাপে। আপনারা জানেন সারা বিশ্বে কোভিড-19 মহামারীতে প্রায় 25,73,000 মানুষ মারা গেছেন। আমাদের ইউক্রেসে দিন দিন উন্নতির পথে। ব্রিটেনে কোভিড ভ্যাকসিনের 2 কোটি উপরে মানুষকে দেওয়া হয়েছে। এতে প্রায় 85% মানুষের আক্রান্ত সংক্রমণ সংখ্যা কমে গেছে বলে অবিকল মনে করছেন। চিকিৎসকরা বলছেন ভ্যাকসিনের ফলে মানুষের মধ্যে অ্যান্টিবডি গড়ে উঠেছে। বাংলাদেশে আক্রান্ত মৃত্যু সংখ্যা অনেক নিচে নেমে এসেছিল গত 1 মাস, কিন্তু গত 1 মাসের পরে গত 2 দিন যাবৎ আবার আক্রান্ত মৃত্যু সংখ্যা আবার বাড়ছে। কোভিড-19 কারণে বেকার সমস্যা বেড়েই চলছে। দীর্ঘ 1 বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী লেখক মুস্তাফা আহমেদের মৃত্যুর কারণে ঢাকা সহ বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। আজকে আমরা এইসব বিষয়ে কথা বলবো। এর জন্য আমরা প্রবাসীরা গভীর উৎকণ্ঠায় আছি কি হচ্ছে বাংলাদেশ তা জানতে আজকের এই সংলাপ। আজকের বিষয় সমসাময়িক বাংলাদেশ। আজকে আমার অতিথি প্যানেলে আছেন মাননীয় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডক্টর হাবিব মিলাদ মুন্না এমপি। আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সাংসদ, সাবেক ছাত্র নেতা, বিএনপির খাগড়াছড়ি জেলা সভাপতি জনাব ওয়াদুদ ভুঁইয়া। আমাদের সাথে সংযুক্ত হবেন পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ হোসেন মানিক। আমাদের সাথে আছেন প্রবাসন চট্টগ্রাম পূর্বপ্রধান শাহরি হাসান। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে আছে সংলাপ। সংলাপের শুরুতে আমি যাব শাহরি হাসানের কাছে কোভিড-19 এর আপডেট জানাতে। এবং আমরা জানবো শাহরিয়ার ভাই, আমরা জানি যে কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে, কিন্তু এর মধ্যে আবার গত 2 দিন যাবত আমরা দেখতে পাচ্ছি কোভিডে আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে। কি বলবেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ জানাই। এবং সেই সাথে আজকে এডুকেশনে যারা সম্মানিত আলোচকরা আছেন এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রত্যেককে সন্ধ্যাকালীন শুভেচ্ছা রইল। প্রথমে জানিয়ে দিই আমাদের বাংলাদেশে কোভিডের সর্বশেষ চিত্রটা কীরকম এসছে। গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরতে যে প্রেস বিজ্ঞপ্তিটি দেওয়া হয় সেই অনুযায়ী 219টি পরীক্ষাগারে কোভিড-19 নমুনা পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায় 15,985 জনের। এতে শনাক্ত হয়েছে 619 জনের শরীরে কোভিড-19। গেল 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 7 জন এবং সুস্থ হয়েছেন 841 জন। 58 জনকে গত 24 ঘন্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে এবং 23 জনকে আইসোলেশন থেকে ছাড় দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে বাংলাদেশে পর্যন্ত কোভিড-19 মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 41,05,321 জন। এতে কোভিড-19 শনাক্ত হয়েছে 5,48,549 জনের শরীরে। এই পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে দুঃখজনকভাবে মৃত্যুবরণকারীর সংখ্যা 8,435। কোভিড-19 আক্রান্ত হবার পর বিভিন্নভাবে চিকিৎসা সেবা নিয়ে ঘরে বাইরে বিভিন্ন পর্যায়ে এই পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছেন 5,468 জন। এই মুহূর্তে আইসোলেশনে আছেন 9,671 জন এবং আইসোলেশন থেকে এ পর্যন্ত সর্বমোট ছাড় দেওয়া হয়েছে 91,087 জনকে। এটি ছিল বাংলাদেশের কোভিড-19 সামগ্রিক চিত্র। আপনি যথার্থই বলেছেন যে প্রসঙ্গটা আপনি বলেছেন, বাংলাদেশে আমরা গত কিছুদিন যাবৎ খেয়াল করেছি কোভিড-19 প্রকোপটা অনেকটা কমে এসছে, সেটি আমরা বুঝতে পেরেছি। এর মধ্যে টিকাদান কর্মসূচি চলছিল, প্রচুর মানুষ টিকা গ্রহণ করেছেন, কিন্তু গত 2-3 দিন ধরে আপনার কোভিড-19 শনাক্তের পরিমাণটা ক্রমে কিছু পরিমাণ বাড়ছে, যেটি আমাদেরকে একটু শঙ্কিত করে বইকি। বিষয়টি এমন যে স্কুল কলেজ বন্ধ ছিল। আপনি জানেন যে সর্বশেষ যে মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা এসছে সে তাতে করে মার্চের শেষ দিকটায় প্রাথমিক স্কুল বা উচ্চ বিদ্যালয় যেগুলো আছে সেগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই দীর্ঘ 1 বছর এই কোভিড-19 প্রকোপ থেকে জনসাধারণকে নিরাপদ রাখার জন্য, বিশেষ করে শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে কিন্তু স্কুল কলেজ গুলো বন্ধ রাখা হয়েছিল। এবং সর্বশেষে অনেক চিন্তা ভাবনার পর যখন অনেকটা কোভিড-19 প্রকোপ কমতে শুরু করেছে তখন সম্ভবত সরকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা কিন্তু এর মধ্যে আমাদেরকে অনেকগুলো বিষয় মাথায় রাখা দরকার। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে কিন্তু আবার নতুন করে কোভিড-19 প্রকোপটা বাড়তে শুরু করেছে এবং সেখানে আপনার কোভিড-19 রূপান্তরিত যে রূপ, সেই রূপটা কিন্তু আবার নতুন করে যুক্তরাষ্ট্রে দেখা দিয়েছে। সেই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করেছে
আমাদের এখানে যেটুকু কমেছে, এই কমের ধারাটা ধরে রাখার জন্য যেসব নিয়ম, যেসব নীতি দরকার, সেগুলো যদি প্রতিপালিত করা না হয়, তাহলে কিন্তু এই যে শনাক্ত কম হচ্ছে বা কোভিড-19 আক্রান্ত পরিমাণটা কমছে, সেটি কিন্তু হবে না। কোভিড-19 বাড়তে থাকবে। আমরা জানি যে এই রোগটা কিন্তু বাইরে থেকে বিশেষ করে প্রবেশ করে বিভিন্ন দেশে। আমাদের দেশে যে আপনার বিমানবন্দরে কিংবা স্থলবন্দরে যেগুলো আছে, সেখানে বাইরে থেকে যারা আসেন তাদেরকে কতটা কিভাবে দেখা হয় বা তাদের শরীরে কোনো ধরনের ভাইরাস নিয়ে আসছে কিনা, এই বিষয়টি কতটা পর্যবেক্ষণ করা হয়, সেটি সরকার নিশ্চয়ই ভালো করে বুঝবে বা জানে। কিন্তু আমাদের এই বিষয়টি চিন্তা করতে হবে যে এই কমার পরিমাণটা ধরে রাখার জন্য, অর্থাৎ কোভিড-19 এর প্রকোপ থেকে নিজেদের দেশকে রক্ষা করার জন্য, নাগরিকদেরকে রক্ষা করার জন্য দুটো পদ্ধতি অবলম্বন করতেই হবে। একটি হচ্ছে বাইরে থেকে যারা দেশে আসেন, সেই ক্ষেত্রে একটা বড় ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করা, যাতে করে কোনো ধরনের জীবাণু বহন করে একটু ঢুকতে না পারে। আর দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশে এখনো কিন্তু আমরা যথারীতি আগের মতোই চলছি। স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু জনসাধারণও খুব একটা পালন করছে বলে মনে হচ্ছে না, এবং সরকার প্রথমার্ধে বা মাঝামাঝি সময়ে যেভাবে গুরুত্ব দিয়ে বিষয়গুলো নিয়ে আপনার জনসাধারণকে সচেতন করার জন্য ক্যাম্পেইন করতেন কিংবা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন, এখন কিন্তু সেভাবে শোনা যাচ্ছে না। এতে করে আমাদের আশঙ্কা থাকে যে কোভিড-19 কোনো সময় কমে, আবার কিন্তু হঠাৎ করে বেড়ে ওঠে। যদি বেড়ে ওঠে, তাহলে ভয়াবহ আকার ধারণ করলে সামাল দেওয়াটা খুবই কঠিন হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, যদি নতুন করে আবার ভাবতে হয় যে এটা খোলা ঠিক হবে কিনা, সেটিও যদি আমাদেরকে আশঙ্কিত করছে। এইভাবে যদি শনাক্তের পরিমাণ জি বাড়তে থাকে, জি তাহলে শাহরিয়ার ভাই, আমাদেরকে মানে পূর্বাহ্নে আপনি, এই বিষয়ে সতর্ক থাকা উচিত বলে মনে করি। ধন্যবাদ আপনাকে। জি শাহরিয়ার ভাই, আমি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। আমরা আসলে প্রবাস দর্পণ এই স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন বিভিন্ন অনুষ্ঠান ওরা কথা বলেছেন। এখানে অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আছেন। জাহাঙ্গীর ভাই একটু আনমিট করতে হবে। জাহাঙ্গীর ভাই, আপনি নিজেও বলেছেন যে স্কুল কলেজ কেন খুলে দেওয়া হচ্ছে না, আপনি নিজেও সমালোচনা করেছেন সরকারের। কিন্তু আমরা জানি যে স্কুল কলেজ খুলে দেওয়ার একটা ডেট সরকার দিয়েছে। এখন আবার দেখতে পাচ্ছি যে গতকালকে থেকে বাংলাদেশে আবারও কোভিডে আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে। জাহাঙ্গীর ভাই, আপনি কি বলবেন? একটু আনমিট করতে হবে প্লিজ। জাহাঙ্গীর ভাই, একটু আনমিট করেন। হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে বাইরে আছি, তারপরও আমি একটা হাসপাতালে ছিলাম, ওখান থেকে এসে একটা দোকানের মধ্যে এটা যুক্ত হয়েছে। তো আমি নিয়মিতভাবে প্রবাস দর্পণ অনুষ্ঠানে থাকি। আসলে আজকে আমার সমস্যা ছিল, তারপরও আমি বাধ্য হয়ে এখানে আসলাম। আমি আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আর বিভিন্ন দেশে যারা আছেন বাইরে, বিভিন্ন দেশে তাদের সময় অনুযায়ী সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে বিষয়টা বলছি, কোভিড আক্রান্তের বিষয়টা, কোভিড আক্রান্তের ক্ষেত্রে যেটা মূলত সমস্যা যেটা হচ্ছে, আমি যেটা মনে করতেছি, সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠানগুলো ওপেন করে দিচ্ছে। বড় বড় কমিউনিটি সেন্টার গুলোতে বড় বড় অনুষ্ঠানে হাজার হাজার মানুষের আয়োজন। পৌরসভা নির্বাচন উপলক্ষে, চট্টগ্রামের সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে হাজার হাজার মানুষের জমায়েত ছিল। ঠিক আছে, এরপরে আপনি খেয়াল করবেন যে গত 21শে ফেব্রুয়ারির বন্ধের সময় বিভিন্ন যেসব জায়গাগুলোতে পিকনিক স্পট ছিল, যেসব জায়গাগুলোতে বেড়ানোর মতন পর্যটকদের সুবিধা ছিল, সেই সব জায়গাগুলোতে ছিল উপচে পড়া ভিড়। যেমন আপনি কক্সবাজার, পতেঙ্গা, তারপরে হচ্ছে এই কি বলে যে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এমন কোনো জায়গা ছিল না, সিলেট, এমন কোনো জায়গা ছিল না যেখানে মানুষের পর্যাপ্ত পরিমাণ ভিড় ছিল না। কক্সবাজারে এক রাতে 3 লাখেরও বেশি লোক ছিল, এবং রাস্তার মধ্যে মানুষজনকে থাকতে হয়েছে। কোনো ধরনের সামাজিক না, দূরত্ব এটা আমরা মেনটেন দেখেছি। করা হচ্ছে না। কোনো জাহাঙ্গীর ভাই, ধরনের আমরা যে বিষয়টা স্বাস্থ্যবিধি জানতে মানা। চাই, আমাদের যেটা বিষয়টা জানতে চাই যে কলেজ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় স্কুল খুলে দেওয়ার একটা তারিখ সরকার ঘোষণা করেছে, এবং আপনিও নিজে এই অনুষ্ঠানে বারবার বলেছেন যে কেন তারিখ ঘোষণা করা হচ্ছে না, কেন ছাত্রদের জীবন নষ্ট হয়ে ঠিক আছে, যাচ্ছে। যে এই ব্যাপারে কি বলবেন? তারিখ তারিখ যেটা ঘোষণা করা হয়েছে, আমি মনে করি তারিখ ঘোষণার বিষয়টা সব সময় দরকার ছিল। তারিখ ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। এখন পরিস্থিতি বিবেচনা করে যদি ওটা খুলবে 30শে মার্চ, আজকে হচ্ছে মার্চের 4 তারিখ, আমরা পরিস্থিতি খারাপ যদি দেখি 15, 20 তারিখ, 25 তারিখে গিয়ে যদি দেখি পরিস্থিতি আরো ডিটোরিয়েট করতেছে, তখন বন্ধ করার ক্ষেত্রে কারো কোনো আপত্তি থাকার কোনো ব্যাপার নাই। আনলিমিটেড টাইম আপনি অনিশ্চয়তার মধ্যে রাখার চাইতে একটা তারিখ দিলাম, তারিখের আগে 2, 4, 5 দিন মধ্যে যদি দেখা যায় যে না, আমার পরিস্থিতিটা
আমার নিয়ন্ত্রণের বাইরে, তখন আমি আমাদের ব্যবস্থাটা গ্রহণ করতে পারি। আমরা সেই জায়গা থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টাকে আমরা বলেছি। সেখানে একটা ক্লাস প্রোগ্রাম, যেটা আমরা গত সবসময় বলে আসতেছিলাম, সরকারের দিক থেকে সেটা করা হয়েছে। বলছে যে কি দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ব্যাপারে তারা ক্লাস নেবে প্রতিদিন, আর অন্যান্যদেরকে একদিন করে নেবে। সবকিছু ঠিক আছে। 25 তারিখ পর্যন্ত যদি হয় তাহলে আরো 20 দিন আছে। এই 20 দিনের অগ্রগতি অবনতি সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনে দরকার হলে তখন ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। আমি প্রশ্নটার উত্তর দিতে পেরেছি কিনা? জি জি, ধন্যবাদ। জি ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আমি মনে করি যে বলবেন জি এইভাবে পরিষ্কার। আরেকটা হচ্ছে অনিশ্চিত ভাবে জায়গাটার রমজান বিবেচনা না করে যেভাবে করা হয়েছে সেভাবে চলতে থাক, তখন তো আমাদের সময় থাকবে। কিন্তু সামগ্রিকভাবে যে আমাদের অবনতির যে জায়গাটা দেখা যাচ্ছে, আবার সেই জায়গাটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমাদের দেশের জনস্বাস্থ্য এবং সরকারকে উদ্যোগ গ্রহণ করার দরকার। বিশেষ করে সামাজিক অনুষ্ঠানগুলো এত পরিমাণে বেড়ে গেছে, সেগুলোতে আমরা যারা বাইরে যেতে চাই না, আমাদেরও কতগুলো দায়বদ্ধতা এসে দাঁড়ায় যাচ্ছে। কারো ভাইয়ের ছেলের বিয়ে, কারো মেয়ের বিয়ে, কারো সামাজিক, এখন কি করব, না গেলে বলবে যে যেতে চাচ্ছি না। এই জায়গাগুলোতে কিন্তু নিয়ন্ত্রণের জায়গা রাখা দরকার, এবং এগুলোতে অতিথির সংখ্যা একটা নির্দিষ্ট কোটার মধ্যে রাখা দরকার। চট্টগ্রামে আমি দেখতেছি এক একটা হলে 2000-3000 করে মানুষ যাচ্ছে অনুষ্ঠানে না যাওয়ার। এইরকম যদি পরিস্থিতি বিদ্যমান থাকে সামগ্রিকভাবে সবকিছু, তাহলে কিন্তু এই আকারটা কিন্তু বড় আকারে ধারণ করবে। এটা ছাড়াও আমি লক্ষ্য করলাম কিশোরগঞ্জের কোন একটা জায়গায় টিকা দেওয়ার পরও 11 জন লোক আক্রান্ত হয়েছে, টিকাক্রান্ত, তার মধ্যে একজন লোক মৃত্যুবরণও করেছেন। তাহলে এই ধরনের বিষয়গুলোতে রেখে যদি স্বাস্থ্যবিধির জায়গাটা মেনে চলার জন্য যদি বিধিনিষেধটা যদি কড়াকড়ি ভাবে আরোপ করা না হয়, তাহলে কিন্তু আবার খারাপের দিকে চলে যেতে পারে। গত বছরের কথা বিবেচনা করলে খেয়াল রাখবেন, গত বছর আমাদের মার্চের 8 তারিখ প্রথম আক্রান্ত হয়, সম্ভবত 18 তারিখ প্রথম মৃত্যুবরণ করে, এবং এপ্রিল মে জুন এগুলোর দিক থেকে আমরা খুব পিক পয়েন্টের দিকে চলে যাচ্ছি। আমাদের এবারও সেরকম কোনো গতির দিকে আমরা যাচ্ছি কিনা, এটা আমাদের জনস্বাস্থ্য যারা বিষয়ক আছে তাদেরকে বিবেচনা রাখতে হবে। শিক্ষার ব্যাপারে আবারও বলতে চাই, যা ঘোষণা দেওয়া হয়েছে ঠিক আছে, 25 তারিখের দিকে গিয়ে আমরা তো পরিস্থিতিটা বিবেচনা করতে পারবো। বিবেচনা করে যদি দেখা যায় যে না, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলাটা উচিত হবে না, তখন আবার বন্ধ করবে। এটা তো কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। এই বিবেচনাগুলো আমি রাখতে চাচ্ছি। সেই জায়গাগুলো বিবেচনা করেই শিক্ষা এবং মানুষের জনস্বাস্থ্য এগুলোর ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করবেন। আমি এখানে আর যারা যুক্ত আছেন তাদের সবার কাছে বিনীতভাবে বলতে চাই, আসলে আমি সচরাচর এরকম কোনোদিন আমার হয় না। আজকে এই ধরনের একটা সমস্যা হয়েছে বলেই আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এর পরবর্তীতে আর যুক্ত থাকতে পারবো না। সকলের কাছে থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, ধন্যবাদ। আমরা জানি আপনি জরুরি কাজে হসপিটালে আপনি গেছেন একজন রোগী কে দেখতে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর ভাই, আপনি তারপরে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এই কারণে আমি একটু কথা বলবো বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আপনার একজন লেখক কারাগারে মারা গেছেন। লেখক আপনারা জানেন যে লেখক মুস্তাক আহমেদ কারাগারে মারা যাওয়ার পর সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন চলছে, একের পর এক আন্দোলন চলছে। ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে 6 বার বিভিন্নভাবে জামিনের জন্য 6 বার আবেদন করার পর তার জামিন হয়নি। অবশ্যই তার জীবন দিতে হলো লেখক মুস্তাক আহমেদকে। আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এটা স্বাভাবিক মৃত্যু। অনেকেই এর ব্যাপারে অনেক কমেন্টস করছেন, আমাদের বিভিন্ন অনলাইনে দেখি। আমাদের সাথে আছেন পার্বত্য চট্টগ্রাম জেলার যিনি প্রতিমন্ত্রী মর্যাদার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন, সাবেক ছাত্রনেতা, সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেতা, বিএনপি খাগড়াছড়ি জেলার সভাপতি ওয়াদুদ ভুঁইয়া। ওয়াদুদ ভাই, আমরা দেখতে পাচ্ছি যে এই ডিজিটাল নিরাপত্তা আইনের প্রতিবাদে ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করছে। শুধু বিএনপি না, বিভিন্ন সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো আন্দোলন করতে গিয়ে 7 জন ছাত্রনেতা জেলে রয়েছেন। আমরা দেখেছি গতকাল ডাক্তার জাফরুল্লাহ সাহেবের নেতৃত্বে একটা প্রধানমন্ত্রী কার্যালয়ে বড় একটা মিছিল হয়েছে, সারা বাংলাদেশের আন্দোলন শুরু হয়েছে। এই যে আপনার লেখকের মারা যাওয়া এবং এই যে ডিজিটাল আইন, এই ব্যাপারে কি বলবেন ওয়াদুদ ভাই?
এটা ডিজিটাল আইনটা বেসিক্যালি সরকার নিজেদের সুরক্ষার জন্য করেছে, নিজেরা যাতে যে সকল অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে আছে এই অবৈধ পন্থার বিরুদ্ধে কেউ যেন দুকলম লিখতে না পারে, কেউ যেন নিউজ না করতে পারে, এটা হলো এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার করেছে সরকার। এই বিষয়ে মানবাধিকার কর্মীরা সহ সাংবাদিকরা এবং বিভিন্ন রাজনৈতিক দল এই ডিজিটাল আইনের বিরুদ্ধে দীর্ঘদিন প্রতিবাদ করে এসেছিল। সাংবাদিকরা দফায় দফায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী সাংবাদিকদেরকে আশ্বস্ত করেছিল যে এই ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বেসিক্যালি লেখালেখির জন্য কোনো ক্ষতি হবে না। অথচ আমরা দেখছি আজকে এই আইনে মুস্তাক আহমেদ কারাগারে মারা গেছেন। তিনি একজন সফল উদ্যোক্তা এবং সাংবাদিক বা লেখক। একজন লেখক তার একটি লেখার কারণে তার কি লেখার বাক স্বাধীনতা নাই? বাক স্বাধীনতা কি থাকতে পারে না? একটা লেখার কারণে তাকে আপনার জেলখানায় নিয়ে যাওয়া হলো এবং তাকে জেলে রাখা হলো প্রায় 10 মাস। আমাদের দেশে দণ্ড বা বিচার ব্যবস্থার এমন কোনো নিয়ম রেওয়াজ বা নীতি বা বিধান প্রবিধান নাই যে কতদিন একজন অভিযুক্ত আসামিকে বিচারের পূর্ব মুহূর্ত পর্যন্ত কারাগারে রাখা যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে বিচার কবে হবে তার কোনো স্টেশন নেই, কিন্তু এই মুস্তাক আহমেদকে 10 মাস কারাগারে রেখে দেওয়া হলো। এতে করে কি দাঁড়ালো? অথচ আমরা ফৌজদারি মামলার ক্ষেত্রে বা আমাদের বিভিন্ন আইন কানুনের ক্ষেত্রে আমরা ব্রিটেনকে অথবা যুক্তরাজ্যকে আমরা অনুসরণ করে থাকি। যেহেতু আমরা যখন ব্রিটিশ কলোনিতে ছিলাম তখন আমাদের এই সাবকন্টিনেন্টে এই ব্রিটিশদের নিয়ম কানুন এবং ব্রিটিশদের আইন এখানে প্রয়োগ করা হয়েছিল, যার কারণে আমরা ব্রিটিশ অর্পিত ব্রিটিশদের যাচিত সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। ব্রিটিশদের অনেক সংস্কৃতি আমরা এখন পালন করি। অতএব ব্রিটিশদের এই যে সংস্কৃতি আমরা পালন করি তারই ধারাবাহিকতায় দেখা গেল যে আমরা ব্রিটিশের আইন, ব্রিটিশের ফৌজদারি বিধান গুলো আমরা পালন করি। কিন্তু ব্রিটিশেও কিন্তু বিধান আছে, বিচার কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কতদিন একটা আসামি জেলখানায় থাকবে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা স্বাভাবিক মৃত্যু। আমি বলবো যে একজন কারাবন্দী মানুষ আর মুক্ত মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি যদি আজকে মুক্ত থাকতেন তাহলে 6 বার তিনি জামিন চেয়েছেন, যদি জামিন পেতেন তাহলে তিনি মরতেন না। এবং আইয়ুকে বলা হয়েছিল যে একটা প্রতিবেদন দেওয়ার জন্য গত মাসের 20 তারিখ, কিন্তু আয়ু সেই প্রতিবেদনটা গত মাসের 20 তারিখ তো দেয়নি, মাত্র বোধহয় এই মাসে সেই প্রতিবেদনটা সে দিয়েছে। কিন্তু সেই প্রতিবেদনের প্রেক্ষিতে কিন্তু তার হয়তো একটা মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই প্রতিবেদনের বিলম্বের কারণেই কিন্তু হয়তো কোর্ট জামিন দিতে পারে নাই। তাহলে আয়ু এখানে একটা পার্সিয়ালিটি করেছে। আয়ু সরকার এবং সরকারের কোন সংস্থার অঙ্গুলি হেলনে কাজ করেছে, যার কারণে আয়ু কৌশলে প্রতিবেদনটা আটকিয়ে রাখলো এবং ফলে মুস্তাক আহমেদ অকালে ঝরে গেল। এই অবস্থায় শুধু নয়, আজকে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে শুরুতেই তাদের উপরে অনেক খড়ক নেমে এসছে। এই মুস্তাকের মৃত্যুর পর এবং জিয়াউর রহমানের পদক বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গতকালকেই আপনার ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ করেছিল, প্রতিবাদ করেছিল। একটা মানুষ মারা গেলে কি তার প্রতিবাদও করা যাবে না? প্রতিবাদ করা মানেই তো আর এটা না, পাশ হয়ে গেল না,
কে কিভাবে লোকটা মারা গেল সেটাই জায়েজ হয়ে গেল না, অথচ ওই ছাত্রদল কেন প্রতিবাদ করলো? তাদেরকে মানে রক্তাক্ত অবস্থা আহত করেছে, আহত করে লোমস্যক বর্ণনাতীত আক্রমণ করে তাদেরকে আহত করেছে ছাত্রদলকে। এবং আমাদের যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলকেও মারাত্মকভাবে আহত করেছে। তাহলে কি দাঁড়ালো? আজকে একটা মানুষ মরে গেল একটা কালো আইনের কারণে, সেই মানুষের আত্মার মাগফিরাতও করা যাবে না, প্রতিবাদও করা যাবে না। সরকার আজকে গণতন্ত্রকে, মানুষের অধিকারকে, স্বাধিকারকে এমন জায়গায় নিয়ে গেছে যে আজকে গণতন্ত্রের অবশিষ্ট লেজ মাত্র বলতে আর কিছু নেই। আজকের দিনে আপনার এই মোস্তাক আহমেদের মৃত্যু এবং আপনার কি বলে আরো কয়েকজনের যে মুকাররিম, তারপরে আপনার ইত্যাদি, মানে 2-3 জনের মৃত্যুর প্রেক্ষিতে আজকে জাতীয়তাবাদী যুবদল প্রেস ক্লাবের সামনে একটা প্রোগ্রাম করে, সেখানে আজকে পুলিশ হামলা করে এবং ঢাকা দক্ষিণের সভাপতি মজনুকে আটক করা হয়, ডিবি তাকে আটক করে, মজনু সহ শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়, আহত করা হয়। আমি এই কথাগুলো বলে এটা বুঝাতে চাচ্ছি যে কালো আইন তো প্রয়োগ করেছেই, কালো আইনে মানুষ মেরে ফেলছে, আর সেটার জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে কেউ কথা বলতে পারছে না, প্রতিবাদও করছে না। সরকার এই গণতন্ত্রকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে? বিরোধী দলের কোনো অবস্থান সরকার দেশের রাজনৈতিক কাঠামোতে পার্লামেন্টারি ব্যবস্থার মধ্যে রাখছে না। আজকে বিরোধী দল শূন্য হয়ে যাচ্ছে, দেশ এক দলের শাসন কায়েম হয়ে যাচ্ছে। এই অবস্থা এটাই প্রমাণ করে যে প্রতিবাদও করতে পারবে না, কথাও বলতে পারবে না, মানববন্ধনও করতে পারবে না। আমরা যা খুশি তা করবো, আমরা মেরে ফেলবো, আমরা কেটে ফেলবো, আমরা গুণ করবো, কম করবো, আমরা দুর্নীতি করব, আমরা কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা পাচার করে দেবো, আমরা কানাডার বেগমপাড়ায় বাড়ি করব, আমরা যে মানে সরকারের গায়ে লাগে মতো কথা বলবে তাকে আমরা রাতারাতি গুণ করে ফেলবো, লক্ষ লক্ষ কোটি কোটি মামলা দিয়ে দেবো। এর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। এর অর্থ হলো গণতন্ত্রকে একটু সংকুচিত করে ফেলেছে। এবং আমরা শঙ্কিত আগামী দিনে, আগামী ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা, বিরোধী দলের রাজনীতি আদৌ থাকবে কিনা। শেখ সাহেব বাকশাল কায়েম করেছিল কোন সকল দলকে অবলুপ্ত করে। আজকে তারই তনয়া, তারই মেয়ে আজকে দেশের আওয়ামী লীগের নেত্রী, তিনি অবৈধ পন্থায় সরকারে গিয়ে এমন একটা ব্যবস্থা কায়েম করেছে যে ব্যবস্থা অনেকটা বাকশালের চেয়েও কঠিন। বাকশাল তো ঘোষণা দিয়ে সব পার্টিকে অবলুপ্ত করেছে এবং প্রশাসনিক লোকজনকে বাকশালে জয়েন করিয়েছে। আজকে বর্তমান সরকার বাকশাল মুখে না নিয়ে সকল প্রশাসনিক কর্মকর্তাকে, প্রশাসনিক ইউনিটগুলোকে, বাহিনীগুলোকে আজকে আওয়ামী লীগের পতাকা দলে নিয়ে গেছে। আজকে মানে কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না, প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না, আজকে কণ্ঠ রোধ করা হচ্ছে। এতে করে গণতান্ত্রিক চর্চা, দেশের গণতান্ত্রিক চর্চা নিগৃহীত হচ্ছে, প্রতিনিয়ত এটা সংকুচিত হয়ে আসছে। ফলে গণতন্ত্র হুমকির মুখে। যে আদৌ বাংলাদেশে বর্তমানে গণতন্ত্র তো নাই, ভবিষ্যতে আদৌ বিকশিত হবে কিনা। আমি এই সরকারকে গণতন্ত্র হত্যার জন্য দায়ী করছি এবং ভোটের পদ্ধতি এই সরকার ভেঙে দিয়েছে। ভোটের কাঠামো আগামী 20 বছরেও সুষ্ঠু ধারার ভোটে ফিরিয়ে আসা সম্ভব কিনা আমি সন্দিহান। এই সরকার চলে গেলেও, এই সরকার বিদায়ের পরেও দেশে গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা করা এবং ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এটা কঠিন এবং দুরূহ হয়ে যাবে। এটাই আমি মনে করি যে এই ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে আমি আজকে এখানে এটুকুই বললাম। ধন্যবাদ। ধন্যবাদ ওয়াদুদ ভাই। আবার আমি যাবো পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক ভাই। মানিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আজকে আমি জানিয়ে চাই, আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিব মিলাদ মুন্না আমাদের অনুষ্ঠানে থাকার কমিটমেন্ট করেছিলেন, কিন্তু আমরা অনুষ্ঠানে এখনো সংযুক্ত হন নাই। আমরা আশা করি উনি সংযুক্ত হবেন। আমরা আশা করি যে আমরা আমাদের যারা মাননীয় সংসদ সদস্যরা থাকেন কমিটমেন্ট দিলে রক্ষা করবেন আশা করি। আমি যাব আমাদের মানিক ভাই গেছে। মানিক ভাই যে কথাগুলা বললেন ওয়াদুদ ভাই, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলেন, আমরা অনেক বুদ্ধিজীবীরা, আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী অনেকেই বলতেছেন যে এই যে ঘটনাগুলো ঘটতেছে,
অনেকেই বলতেছেন যে অতি উৎসাহী কিছু কর্মকর্তারা কিছু কাজ করতেছেন। আমরা দেখেছি যে বামপন্থী ছাত্র সংগঠনের 7 জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, মশাল মিছিল করেছিলেন ওনাদেরকে, কিন্তু তাদের নামে যে 9টি বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে, সেই মামলা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন যে হত্যা, পুলিশকে হত্যা করা উপলক্ষে মামলা, বিভিন্ন মামলা। এতে কি আপনাদের আওয়ামী লীগের কি বামমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে না, বা আওয়ামী লীগ আপনারা বলছেন যে আপনারা উন্নয়ন করছেন, এই যে মামলাগুলা বা এই যে জিনিসগুলো যেগুলো ঘটছে, বা ওয়াদুদ ভাই যে কথাটা বললেন যে গণতন্ত্রহীনতা, এ ব্যাপারে কি বলবেন? একটু আনমিউট করতে হবে, একটু আনমিউট করতে হবে মানিক ভাই, একটু আনমিউট করতে হবে, মিউট করা। জি জি শুনতে পাচ্ছেন দাদা? জি জি শুনতে পাচ্ছি। জি, প্রবাস দর্পণের দেশ বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী যারা দেখছেন তাদেরকে প্রথমে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ আমি প্রবাস দর্পণের যে সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রূপচান দাস রূপকদাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা, সাবেক ছাত্র নেতা আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সাবেক এমপি, বিএনপি নেতা, অনেক চমৎকার সুন্দর বক্তব্য বলছিলেন। ইতিমধ্যে আমাদের সাংবাদিক শাহরিয়ার হাসান ভাইয়ের কথা শুনছিলাম। ইতিমধ্যে আমাদের শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়ের বক্তব্য এখানে চলে গেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি ওয়াদুদ ভূঁইয়া ভাইকে। আসলে আমি প্রথমে আপনার স্বাভাবিক যে মৃত্যুর ব্যাপারটা বলেছেন, মোস্তাক আহমেদ অবশ্যই দুঃখজনক যে উনি আপনার গাজীপুরের একটা কারাগারে উনি মৃত্যুবরণ করেছেন। এটা প্রশ্ন ছিল সবাই, এই দেশের সকলের প্রশ্ন ছিল উনি মারা যাওয়ার পরে। আপনি জানেন এই সরকার মোস্তাক আহমেদ মারা যাওয়ার পরে 2টা কিন্তু তদন্ত কমিটি করেছে। একটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করেছে, আরেকটা ঢাকা গাজীপুরের ডিসির অফিস থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছে। তো তদন্ত কমিটির মাধ্যমে কি আসছে, উনি বলেছেন যে স্বাভাবিক মৃত্যু ঘটেছে, সরকার বলেছে। আমি প্রশ্ন রাখতে চাই, এটা অবশ্যই দুঃখজনক, কিন্তু স্বাভাবিক মৃত্যু কি আর আপনার কারাগারে কি আর স্বাভাবিক মৃত্যু কখনোই ঘটে নাই? স্বাভাবিক মৃত্যু অবশ্যই ঘটবে, কিন্তু যদি এর মধ্যে আপনার মোস্তাক আহমেদের এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যদি সরকার যে তদন্ত কমিটিগুলো করেছে, আপনার এখানে যে রিপোর্টটা, ডাক্তারের যে রিপোর্ট আছে, রিপোর্টের ভিত্তিতেই বোধহয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে স্বাভাবিক মৃত্যু ঘটেছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যুটাই মানুষের এখন একটা অপমৃত্যুর মতো হয়েছে। এটা একটা খুবই দুঃখজনক। এটা আমরা কিন্তু কখনোই একজন মানুষের এভাবে মৃত্যু আমরা আশা করি না। আপনি যে কথাগুলো অদ্ভুত ভাই অনেকগুলো কথা বলেছেন যে এই আপনার ডিজিটাল নিরাপত্তা আইনে এখন বাকশাল হচ্ছে। আমি আপনাদের রূপচন্দ দাদা আমি বলতে চাই, বঙ্গবন্ধু বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল করলেন, দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি যখন ঘোষণা করলেন, সকল দলগুলোকে একত্রিত করে উনি একটা জাতীয় প্ল্যাটফর্ম করলেন, সেটার নাম হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল। একটা কর্মসূচি ছিল। এই কর্মসূচির মধ্যেই আজকের যিনি ওয়াদুদ ভূঁইয়া ভাই, ওনাদেরই নেতা, ওনার যাদের পলিটিক্সটা করেন, আমাদের মেজর জিয়াউর রহমান সাহেব কিন্তু বাকশালের সদস্য ছিলেন। এই বিষয়টা কিন্তু আজকে আপনাদের স্মরণ থাকা দরকার। বাকশাল একটা কর্মসূচি। আজকে যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, আজকে যদি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বঙ্গবন্ধু আজকে বাস্তবায়ন করে যেতে পারতেন, আজকে আমরা উন্নয়নশীল দেশে যেই পর্যায়ে এসে আসছি, আরো 5 বছর 7 বছর 10 বছর আগে আমরা কিন্তু উন্নয়নের পথযাত্রায় চলে যেতে পারতাম। এই বঙ্গবন্ধুকে হত্যা পরবর্তীতে কিন্তু আপনার দীর্ঘদিন বাংলাদেশ কিন্তু অভিভাবকহীন অবস্থায় ছিল। আপনি বললেন যে এই প্রেস ক্লাবের যে ঘটনাগুলো গত 2-3 দিন অবশ্যই দুঃখজনক, কিন্তু আপনি দাদা দেখেছেন যে পুলিশের উপর কি নির্যাতন, কি অত্যাচারটা করা হয়েছে। প্রেস ক্লাবে ওনারা ঢুকেছেন, অবশ্যই প্রেস ক্লাবে ওখানে পুলিশ ঢুকছে, এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু প্রশ্ন হলো, আমি আপনাকে প্রশ্ন রাখতে চাই ওয়াদুদ ভূঁইয়া ভাইকে, যে প্রেস ক্লাবে এত ইটের গুটি, এত এত পাথর কোত্থেকে প্রেস ক্লাবে আসলো? এই প্রেস ক্লাবে এই ইটা পাথর নিয়ে তারা ঢুকলো, কখন নিয়ে আসলো? এটা কিন্তু তৎক্ষণাৎ পুলিশ যদি পিটে, পুলিশ তাদের উপর অত্যাচার, পুলিশ তাদের উপর হামলা করেছে যদি সঠিক হয়ে থাকে, তাহলে ওরা যে প্রতিহত করার যে চেষ্টা করলো, এই ইট পাটকেল, এই যে আপনার রেলের পাথরের যে গুঁড়াগুলো, এগুলো কোত্থেকে চলে আসলো? এটা পরিকল্পিতভাবে তারা ওখানে গিয়েছে আমরা মনে করি। সরকার মনে করে এটা পরিকল্পিতভাবে একটা আজকে রাজনৈতিক স্থিতিশীলতা আছে, রাজনৈতিক স্থিতিশীলতাকে অস্থিতিশীল করার জন্য বিএনপি একটা বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কাজগুলো করেছে। কখনোই বাংলাদেশে আওয়ামী লীগ কখনোই সন্ত্রাসী এবং নির্যাতনের কাজ কখনোই পলিটিক্সটা করে নাই। আমি দাদা আপনাকে স্মরণ করে 2004 সালে 21শে আগস্ট যখন 24টা তাজা প্রাণ চলে গেল, যখন প্রত্যেকের মানুষ রক্তাক্ত, তখন এই বিএনপি সরকার ক্ষমতায়,
ওই বিএনপি সরকারের ক্ষমতা ওই সময় আমি অদূত ভূঁইয়া ভাইকে প্রশ্ন রাখতে চাই, ওই যখন এই প্রাণ চলে গেল, বলে যাওয়ার পরে যখন আমাদের কর্মীরা, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা যখন প্রতিবাদ করা শুরু করলো, তখন টিয়ার সেল, বোমা যা কিছু দরকার আপনার এগুলো দিয়ে তারা কিন্তু এই সন্ত্রাসী রাজত্ব কাম করেছিল। আজকে অনেক সুন্দর সুন্দর কথা বলেন অদূত ভূঁইয়া ভাই, আপনারা অনেক সুন্দর কথা বলেন, কিন্তু আপনাদের সময় কিন্তু দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। দুর্নীতির আখড়া ছিল ওই সময় বাংলাদেশের সমাজ ব্যবস্থা। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। আপনি অনেক সমালোচনা করেন, আমি বিশ্বাস করি এই সমালোচনার কিছু কাজ হয়তো হইতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের, কিন্তু আপনি বাংলাদেশ আওয়ামী লীগের যে আপনার এই যে গত 10 বছরের যে কর্মকাণ্ড, আজকে এই জন্মকাণ্ডের মাধ্যমে আমি আশা করেছিলাম অদূত ভূঁইয়া ভাই, আপনি এই যে গত 4-5 দিন আগে জাতিসংঘ উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশকে একটা স্বীকৃতি দিয়েছে, এই কথাগুলো বলে সরকারকে একটা ধন্যবাদ দিবেন। আসলে আমাদের দেশের রাজনীতির এই প্রক্রিয়াটাই শুরু হয়ে গেছে, বিরোধী দল মানেই সরকারের সমালোচনা করবে, সরকারের দল মানেই বিরোধী দলের সমালোচনা করবে। আজকে সরকার যে এই কাজগুলো ভালো কাজগুলো করেছে, এই ভালো কাজগুলোর কথা যদি উনি বলতেন, বলে যদি সমালোচনার জায়গাটা রাখতেন, তাহলে এটা বিশ্বাসযোগ্য হতো। আমরা মনে করি আমরা এই সরকার তার সঠিক গণতন্ত্র এবং আইনের শাসনের ক্ষেত্রে বাংলাদেশ আজকে পৃথিবীতে মডেল। হ্যাঁ, কিছু কিছু সমস্যা হচ্ছে, আপনি ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু আপনার মানিক ভাই ইন্টারনেটের সমস্যা হচ্ছে সম্ভবত। মানিক ভাই আমি একটা বিষয়, তৎকালীন কিন্তু আমাদের সাংবাদিক বিভিন্ন ধরনের পেশা, হয়তো ওই সময় কিছু সমস্যা হয়েছে, এটা এমন কোনো কিছু নাই যেটা চেঞ্জ করা যাবে যদি সরকার মনে করে। মানিক ভাই একটা জিনিস জানতে চাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ডিজিটাল আইনের যে আপনার কিছু সমস্যা রয়েছে এগুলো সংশোধন করতে হবে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। আপনার যে মুস্তাক আহমেদ যে কারণে উনি গ্রেফতার হয়েছিলেন আমরা সবাই জানি, বিভিন্ন মিডিয়া চলে এসেছে। হ্যাঁ, একজন ব্যবসায়ীকে নিয়ে আপনার একজন কার্টুনিস্ট কার্টুন এঁকেছিলেন এবং মুস্তাক আহমেদ এটা শেয়ার করেছিলেন, এবং ওই যে এই ব্যবসায়ী অনেকেই বলছেন ব্যবসায়ী দুর্নীতিবাজ, তো এই দুর্নীতিবাজ ব্যবসায়ী যে কার্টুনটা উনি কিন্তু শেয়ার করেছিলেন। তো আমার কথা হচ্ছে মানিক ভাই, আজকে বাংলাদেশে কিন্তু সব দল, একমাত্র আওয়ামী লীগ বাদে বাকি যে দলগুলো আছে সবাই কিন্তু এই কালো, মানে বলতে এটা কালো আইন, ডিজিটাল নিরাপত্তা এটা কালো আইন, আইন বাতিল করতে হবে। ছাত্ররা আন্দোলন করছে, অনেকেই বলছে, যেমন আমি বিভিন্ন মিছিল দেখতেছি ফেসবুকে বা বিভিন্ন, যেমন এরশাদ বিরুদ্ধে যাবে ছাত্র সমাজ যাবে জেগে উঠেছিল, আবার নাকি অনেকে বলতেছে যে আন্দোলন জেগে উঠেছে। এই যে আন্দোলন, এই আন্দোলনকে আপনারা আওয়ামী লীগ কিভাবে দেখেন? এটা কি এই যে আন্দোলন চলছে সেইভাবে এটা ব্যাপারে কি বলবেন আপনি? একটু আনমিট করতে হবে, একটু আনমিট করতে হবে মানিক ভাই, একটু আনমিট করতে হবে মানিক ভাই, মিউট করা। নিশ্চয়ই সরকার এই বিষয়টা ভাবা দরকার, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, কেন মানুষের স্বস্তি দেওয়ার জন্যই কিন্তু এই সরকার। যদি যেমন আপনার এই ডিজিটাল নিরাপত্তা আইন, এটা কিন্তু কোরআনের কোনো মর্ম বাণী না, এটা চেঞ্জ করা যেতে পারে, এটা আলোচনা হতে পারে, এটা আলোচনার মধ্যে আলোচনা থাকতেই পারে, কিন্তু আপনার এখন এই আন্দোলনের নামে আপনি দেখেন, এই আন্দোলনের নামে তাদের উদ্দেশ্য কিন্তু তাদের আন্দোলন না, উদ্দেশ্য হলে সরকার উন্নয়ন জোয়ার বইছে বাংলাদেশে, সারা পৃথিবীতে বাংলাদেশকে আজকে সমীহ করছে, কিন্তু এই বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা অবনতি ঘটিয়ে এটা অন্য রাজনৈতিক ইস্যুকে তৈরি করার চেষ্টা করছে কেউ কেউ। এটা যদি সরকার মনে করে নিশ্চয়ই সেখানে তারা বাধা দিবে, এতে কোনো সন্দেহ নেই। এটাও ঠিক যে সরকার এবং বিরোধী দলের মধ্যে কিন্তু আন্তরিকতার ঘাটতি আছে। সরকার বুঝতেছে যে বিরোধী দল নামে যারা প্রেস ক্লাবে প্রোগ্রাম করবে তাদের উপর বিশ্বাস আস্থা কিন্তু সরকারের নাই। যদি বিশ্বাস আস্থায় থাকতো তাহলে 31টা শর্ত দিয়ে তাদেরকে কিন্তু সমাবেশ করতে দেওয়া হতো না। আপনার রাজশাহীতে তারা সমাবেশ করলো, ওখানে তো কোনো সমস্যা হয় নাই। আপনার বরিশালে সমাবেশ করলো, কোনো কিন্তু সমাবেশ ওইরকম কিন্তু সমস্যা হয় না। তাহলে জাতীয় প্রেস ক্লাবে কেন সমাবেশ হলো, সমস্যা হলো? আজকে এই বিষয়গুলো কিন্তু আপনারা যারা সাংবাদিক তাদেরও কিন্তু ভাবতে হবে। আজকে দেশটা এগিয়ে যাচ্ছে, দেশটা আজকে সে যে জায়গায় এগিয়ে যাচ্ছে সেই দিকে যাওয়ার ক্ষেত্রে বিরোধী দলকে আসুন আমরা সরকারি দলকে সহযোগিতা করি। কোনো জায়গায় সমস্যা হলে নিশ্চয়ই আলোচনা করা যেতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তো বারবার বলেছেন উনি জাতীয় ঐক্যের সরকার চেয়েছেন, উনি বলছেন সরকার বিরোধী দল আসেন একসাথে কাজ করি। ওই ওনারা তো তখন সারা দিলেন না। যদি সারা দিতেন আজকে কিন্তু এই অবস্থা হতো না।
আসুন, তা এখনো আমরা সময় আছে। আমরা বলেছি মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু বাংলাদেশ যারা ধারণ করে তাদেরকে নিয়ে বিরোধী দল হবে, যারা বাংলাদেশকে বঙ্গবন্ধুকে ধারণ করে এইসব এইসব যারা এই বাংলাদেশের এই বিরোধী দল হবে, ওইসব চিন্তা চেতনা মানুষ যারা আন্তর্জাতিক শত্রু রাজাকার, তারা 71-এ পরাজিত শত্রু, যারা 71-এর মা বোনদের ইজ্জত মেনে বাংলাদেশের যে পতাকা, এই পতাকাতে যারা ভুলণ্ডিত করতে চেয়েছিল, সেই 71-এর রাজাকার তাদেরকে সাথে নিয়ে এই বিরোধী দল কিন্তু বাংলাদেশের মানুষ আশা করে না। তাদেরকে সাথে নিয়ে এই বাংলাদেশে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের আছে যে তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা হয়েছে, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র হয়েছে, বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছে, আমাদের প্রিয় নেত্রীকে প্রায় 31 বার 19 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই হলো বাংলাদেশের বিরোধী দলের ইতিহাস। বিরোধী দল আজকের যে কথাটা তারা বলছে, এই বিরোধী দল সেই বিরোধী দল যারা 71-এর মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুদের নিয়ে তারা কিন্তু আজকে মাঠে নেমেছে। তারা আজকে প্রতিটা মুহূর্তে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করছে। সরকার অবশ্যই তাদেরকে গণতান্ত্রিক অধিকারের জন্য অনুমতি দেবে, কিন্তু প্রশ্ন আমিও রাখতে চাই, 31টা শর্ত দিয়ে একটা বিরোধী কেন সরকার আপনার যদি এই বিশ্বাস অর্জনে করতো, 31টা শর্ত দিয়ে কেন সমাবেশ করতে দিবে? কারণ তাদের উপর বিশ্বাস সরকারের নেই। আপনার রাজশাহীতে তারা সমাবেশ করতে পারলো, বরিশালে তারা সমাবেশ করতে পারলো, কিন্তু তারা কেন এই ঢাকাতে করতে যে প্রেস ক্লাবে ঢুকলো, প্রেস ক্লাবের পুরো পরিবেশ নষ্ট করলো, আপনার ভাঙচুর করলো, আপনার এখানে ইট পাটকেল নিয়ে পুরো প্রেস ক্লাব ভরে গেল, সাংবাদিক আহত হলো। আপনারা দেখেছেন টেলিভিশনে, আমরাও দেখেছি, পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছিল, অনেক পুলিশ আহত হয়েছে, তাদেরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। এই কারণে পুলিশ নিজের সেফ হওয়ার জন্য, রাষ্ট্র সেফ হওয়ার জন্য নিশ্চয়ই তার আইনি প্রক্রিয়া যা যা করা দরকার সেটা করবে। এটাই স্বাভাবিক বিষয়, এটাই দেশের মানুষ আশা করে। এই দেশের মানুষ সেইটাও আশা করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকে অর্জিত বাংলাদেশ গণতান্ত্রিক সরকারের এই যে শেখ হাসিনার যে বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, আপনার 2041 সালে দিকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ওই গণতান্ত্রিক বাংলাদেশ, চিন্তা চেতনার বাংলাদেশ, এইরকম একটা বিরোধী দল এই দেশের মানুষ চায়, আমরাও চাই। আসেন, বাংলাদেশ সরকারকে সহযোগিতা করেন, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে থাকেন। আপনারা সেই বিরোধী দল হিসেবে আমরা আপনাদেরকে সম্মান করব, সেলিব্রেট করব, কিন্তু সেই বিরোধী দল আমরা চাই না যে এই বিরোধী দল 21শে আগস্টে আমাদের প্রিয় নেত্রীকে, তার নেত্রী সহ পুরো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। আমরা কিন্তু সেই বিরোধী দল চাই না। এস এম কিবরিয়া, তারপরে আমাদের হাসানুল্লাহ মাস্টারদের মতো লোকদেরকে আমরা হারাতে চাই না। সাংবাদিক বালু ভাইয়ের মতো সাংবাদিককে আমরা কিন্তু হারাতে চাই না। এই হত্যাকাণ্ড গুলো কিন্তু তাদের সময় হয়েছে। বাংলাদেশের আওয়ামী লীগের সময় কিন্তু প্রায় এট এ টাইম 300টা জায়গায় কিন্তু আপনার বোমা হামলা হয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগের সময় কিন্তু আজকে দুর্নীতিতে বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হয় নাই। আজকে হাওয়া বন কিন্তু বাংলাদেশ নাই। হ্যাঁ, এটা ঠিক, আমরা স্বীকার করি কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অতি উৎসাহী কিছু লোক হয়তো ঢুকে যেতে পারে। আমাদের প্রিয় নেতা, আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক প্রায় বলেছেন, যারা আমাদের দলে ঢুকে পড়েছে বা যদি এরকম অতি উৎসাহী হয়, নিশ্চয়ই এই উৎসাহী এবং আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ড, রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড যে করুক না কেন, সেটা সেই প্রশ্রয় বাংলাদেশ আওয়ামী লীগ দিবে না। কোনো ব্যক্তির দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা নিবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মানিক ভাই, আবার আসবো। আমি যাবো, আমাদের সাথে আছেন প্রবাস দর্পণ চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহরিয়ার হাসান ভাই। শাহরিয়ার হাসান ভাই, অনেক দর্শক অনেক কমেন্টস করেছেন এবং আপনার আজকের এই সংলাপে আপনার মতামত প্লিজ। ধন্যবাদ জানাই আপনাকে। না, শুনলাম আজকে যারা কথা বলেছেন চমৎকার বলেছেন। অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব সম্মানিত আলোচক, যিনি সময় স্বল্পতার কারণে আমাদেরকে যুক্ত থাকতে পারেননি, তিনি চমৎকার কিছু বলে দিলেন আপনার শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক এবং অভিনন্দিত বিষয়। মাননীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতা ওয়াজিদ ভুঁইয়া, যিনি তার বক্তব্যে কিছু বিষয় দিয়ে তুলে এনেছেন যেগুলো আসলে আপনার এই আলোচনার দাবি রাখে, নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। কারণ আমাদেরকে প্রতিটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করে একটা রাজনীতির অবস্থান বা নাগরিকদের যে বিষয়গুলো সেগুলো পরিচালিত হয়। সেই ক্ষেত্রে কোন জায়গাটা কতটুকু যথার্থ হলো কি যথার্থ হলো না, নীতিগতভাবে কতটা ঠিক আছে না আছে, সেটা নিশ্চয়ই আলোচনার দাবি রাখে। আমাদের সাথে কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী, যিনি অত্যন্ত চমৎকারভাবে মাননীয় সাবেক সংসদ সদস্য যে কথাগুলো বলেছেন অরূপীয়, সেই কথাগুলোর খণ্ডন করার চেষ্টা করেছেন। বিষয়টি হচ্ছে দুটো বিষয় আপনার আলোচনায় গুরুত্ব নিয়ে আসছে। আপনি প্রথমত শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছেন, তারপর আপনার এই যে আপনার ডিজিটাল যে আইনের প্রেক্ষাপট এবং কিছুদিন আগে যে বিষয়গুলো হয়ে গেল সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন।
কোভিড-19 বা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এর আগে যারা আলোচনা করেছেন আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন, এবং এর বাইরে ঠিক এই মুহূর্তে তেমন কোনো আলোচনার আর কোনো দাবি আছে বলে মনে করি না। কোভিড-19কে দমিয়ে রাখার জন্য, অর্থাৎ যাতে কোভিড-19 বিস্তৃত না হয় সেদিকটায় খুব দ্রুত আরও সজাগ হওয়া দরকার, সরকার থেকে শুরু করে প্রত্যেকেরই। আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটা সিদ্ধান্ত হচ্ছে খুব ভালো কথা। শিক্ষা প্রতিষ্ঠানটা সারা জীবন বন্ধ করে রাখতে চলবে না, কিন্তু আবার যখন কোভিড-19 বা শনাক্তের পরিমাণ বাড়ছে, এক এক করে সামান্য পরিমাণ বেড়ে আসছে, আশা করি যদি সেটি নিয়ন্ত্রিত থাকে খুবই ভালো, আর যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে আবার নতুন করে ভাবার প্রয়োজন আছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা সঠিক যৌক্তিক হবে কি হবে। আর ডিজিটাল নিরাপত্তা আইনের যে বিষয়টা বলেছেন, আসলে বলে লাভ নেই। বিষয়টা হচ্ছে কি, আপনার এক এক সময় এক এক সরকার এক এক ধরনের আইন প্রবর্তন করেন। অতীতের সরকারগুলো বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রবর্তন করেছেন, প্রবর্তন করার পরিস্থিতিকে কালো আইন বলা হয়েছে বা কালা কানুন বলা হয়েছে। তো বিরোধী অবস্থানে থেকে এইসব প্রতিবাদ করা হয়। যখন সরকারে থাকে তখন কিন্তু নিজেদের আইনটাকে সুরক্ষার আইন বলা হয়, নিরাপত্তার জন্য বলা হয়, রাষ্ট্রের স্বার্থে বলা হয়, জনগণের কল্যাণের জন্য বলা হয়। এখন আইন কোনটা হলো, কোনটা কিভাবে গেল, তার থেকে বড় কথা আইনটা প্রয়োগ কিভাবে হচ্ছে। হ্যাঁ, খুব ভালো কথা, নিরাপত্তার জন্য যদি হয় খুব ভালো কথা, সুরক্ষার যদি হয় খুব ভালো কথা, কিন্তু আইন যেভাবে প্রয়োগ হওয়ার কথা, যে নীতিতে প্রয়োগ হওয়ার কথা, এর বাইরে যদি অন্য কোনোভাবে প্রয়োগ করা হয় তাহলে কিন্তু সেটি আর আইন থাকে না, তখন সেটি কালা কানুন হয়, তখন সেটি কালো আইন হয়। আজকে যারা আপনার এই মোস্তাক সাহেবের মৃত্যুর বিষয়টা নিয়ে যারা ইয়ে করেছেন, আপনার এই গণজমায়েত করেছেন কিংবা মানববন্ধন করেছেন কিংবা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছেন, আমি মনে করি একজন গণমাধ্যম কর্মী হিসাবে যে প্রত্যেকটা ব্যাপারেই নাগরিক তার অভিমত পোষণ করতে পারে, নাগরিক একটা দাবি করতেই পারে, নাগরিক এটার মূলোৎপাটন করতে চাইতেই পারে। এখন তিনি স্বাভাবিক মৃত্যু যদি হয় খুব ভালো কথা, সরকার সেটি জানবেন এবং জানার পর নিশ্চয়ই তিনি জানাবেন স্বাভাবিক মৃত্যু হয়েছে, স্বাভাবিক মৃত্যু হলো কি হলো না, স্বাভাবিক মৃত্যু সেটি কিভাবে যাচাই বাছাই করা হলো সেটিও নিশ্চয়ই আমরা জানতে পারবো। আর যদি সেটি অন্যভাবে হয়ে থাকে তাহলে তো সেটি অত্যন্ত দুঃখজনক, এবং সেই ক্ষেত্রে যদি কারো অবহেলায় মৃত্যুটা হয়ে থাকে নিশ্চয়ই সেটি যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তার থেকে বড় কথা যে এই যে ডিজিটাল আইনের কথা বলা হচ্ছে, ডিজিটাল আইনটা সামগ্রিকভাবে কি সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে, এটি আমাদেরকে প্রথমে ভাবতে হবে। আমরা জানি যে কোনো কোনো ক্ষেত্রে আইন প্রয়োগ করা হয়, আইনের অপপ্রয়োগ করা হয়। আমি যদি ডিজিটাল আইনটার বিরুদ্ধে না যাই, যদি মনে করি যে সরকার যা বলছে তাই ঠিক, কিন্তু আমি যদি এটা দেখে যে সে আইনটির এমনভাবে প্রয়োগ করা হচ্ছে যেখানে মানুষ কথা বলতে গিয়ে, লিখতে গিয়ে কিংবা আলোচনা করতে গিয়ে মানুষ শঙ্কিত হচ্ছে, তাহলে কিন্তু সরকারকে আবারও ভাবা দরকার এই ধরনের আইনের কার্যকারিতা কতটুকু আছে। শাহরিয়ার ভাই একটা বিষয় জানতে চাই, শাহরিয়ার ভাই একটা বিষয় জানতে চাই, আপনার সাংবাদিকতা দীর্ঘদিন যাবত আছেন, কয়েক যুগ যাবত আছেন, আমরা দেখি বিশেষ করে আপনি দেখেছেন কয়েকদিন আগে একজন ব্যবসায়ী কিন্তু বাংলাদেশকে ফাইলে চলে গেছিলেন। উনি যখন বাংলাদেশে ফেরত আসলেন কয়েক ঘন্টার ভিতরে জামিন হয়ে গেল। কিন্তু এই মুস্তাক আহমেদ, হ্যাঁ, উনার কিন্তু 6বারে কিন্তু জামিন হয় না। এটা একটা বিষয়। আর একটা বিষয় আপনি দেখেন যে আমরা দেখি আপনি খুব মানে দেখবেন যে গ্রামের একজন কৃষক যদি সামান্য কিছু টাকা লোন নেয়, এই লোনের জন্য কিন্তু তার কোমরের রশি বেঁধে নিয়েছে জেলে ঢুকানো হয়। কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে তারা আবার শর্ত দেয় যে আমি বাংলাদেশে আসবো, আমাকে অ্যারেস্ট করতে পারবা না। এই যে আমাদের দেশের যে শুধু এই সরকার আমলে না, এটা এইসব ঘটনা কিন্তু আজ থেকে ঘটে এসেছে। এই ব্যাপারে একজন সাংবাদিক হিসেবে কি বলবেন আপনি? না, আসলে এটি আমাদের চরম দুর্ভাগ্য। আপনি যেটি বলেছেন এটি একেবারেই সত্য। আমি গতকালও একটা অনুষ্ঠানে মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে কথা বলেছিলাম, আমি গণপরিবহনে ছিলাম। পাবলিক অপিনিয়ন শুনুন, আর সব কথা হচ্ছে নাগরিক কিভাবে দেখছে। যেমন গতকাল আমি বললাম, আমি এখানে উল্লেখ করেছি, আমি গাড়িতে করে যাচ্ছিলাম, পাবলিক বলছিল যে কলা ব্যাপারে চোরের দায়ে হাজতে গেলে তার জামিন হয় না, 6 মাস 9 মাস সে জামিন ছাড়ে হাজতে থাকতে হয়। কিন্তু সেই যে আপনার হাজার হাজার কোটি টাকা তারা চুরি চামারি করে, অর্থাৎ মুদ্রা কথা হাজার হাজার কোটি টাকা তারা চুরি করে, তাদেরকে আমরা চিনি। ওরা হচ্ছে লম্পট, বদমাইশ, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী। সহজ কথায় এগুলো বলতে কোনো অসুবিধা নেই। ওরা কোট শুট টাই, সিআইপি ভিআইপি যাই হোক, এরা হচ্ছে সবচেয়ে বড় দেশের শত্রু, মানুষের শত্রু এবং রাষ্ট্রের শত্রু। তো এরা এই যে পিকে হালদার বা পিকে সরকারকে যেন আছে, তিনি আপনার খবর সংবাদ এলো যে বেনাপোল সীমান্ত দিয়ে চলে গেছেন। কখন চলে গেছেন? ওনার বিরুদ্ধে, অর্থাৎ উনি যেন দেশ ত্যাগ করতে না পারেন তার 1 ঘন্টা বা ঘন্টা দেড়েক আগে তিনি চলে গেছেন। এখন আমরা কি এইভাবে ভাবতে পারি যে ওনার ওই চিঠিটা যাওয়ার ইমিগ্রেশনে আপনার নির্দেশনা দেওয়ার 1.5 ঘন্টা আগে তিনি কি করে চলে যান? তিনি কি করে জানেন যে চিঠিটা এখনো পৌঁছেনি? অথবা চিঠি কেন বা 1.5 ঘন্টা পরে পৌঁছবে? কেন চিঠিটা আরো আগে দেওয়া যায়নি? কিংবা চিঠি এমন ভাবে কেন দেওয়া হয় যে তিনি পালিয়ে যেতে পারেন তারপর যেন চিঠি পৌঁছে? এই ধরনের কোনো বিষয় আছে কিনা?
আজকাল আমরা আমরা দেখেছি আমাদের আমাদের আজকে থেকে 15, 20, 30 বছর আগে থেকে রাজনীতি যারা করতেন তারা সত্যিকার অর্থে রাজনীতিক ছিলেন, অর্থাৎ দেশপ্রেম নিয়ে রাজনীতি করতেন। আজকে সংসদে আমরা যাদেরকে দেখি নিশ্চয়ই তারা সংসদে উত্তীর্ণ হয়ে যান, পাশ করে যান, কিন্তু তারা কি তাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবেন নাকি তারা রাজনীতি করবেন? কোনটা করবেন? তারা কি তাদের যে বাণিজ্যগুলো আছে, বড় বড় ব্যবসায়ীরা যারা সংসদে আছেন তারা তো আপনার ব্যবসায়িক চিন্তা ভাবনা করার জন্য সময় কতটুকু পান বা জনগণের কল্যাণে চিন্তা করার জন্য সময় কতটুকু পান? এখানে আরেকটা বিষয় আছে, ব্যবসায়ীকে বাঁচানোর জন্য চিন্তা করে, এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমরা খেয়াল করেছি, আপনি জানেন কিনা জানি না, কথা প্রসঙ্গে কথা আসে, এই যে আপনার সিগারেটের উপর কর আরোপ না করার জন্য, সিগারেটের পিছনে কর আরোপ না করে সেই জন্য আজকে থেকে বিগত কয়েক বছর যে সংসদে পার্লামেন্টের সেই সংসদ সদস্যরা সরকারকে অনুরোধ করেছেন যেন সিগারেটের উপর কর আরোপ করা না হয়, বিড়ি তামাকের উপর যেন কর আরোপ করা না হয়। আপনি চিন্তা করতে পারেন, বিড়ি তামাকের উপর কর আরোপ না করার পক্ষে সংসদ সদস্য অবস্থান নেন, যেটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, যেটিকে বন্ধ করার জন্য সাধারণ মানুষেরা আপনার আন্দোলন করে, সেখানে সরকারের আমাদের দেশের সংসদ সদস্যরা আপনার বিড়ি সিগারেটের সপক্ষে, টোবাকো কোম্পানির সপক্ষে দাঁড়ান। মানে সব সংসদ সদস্য না, আপনি বলুন কিছু সংসদ সদস্য না, সবাই যে আপনার নিশ্চয়ই সবাই নয়। আমি বলছি আমাদের যারা বিজনেস করেন, ওই যে তামাক কারবারিও আছেন ওখানে, তারাও আপনার সংসদে অবস্থান নেন, তো তিনি তো তার ব্যবসার সপক্ষে কথা বলতে চাইছেন। আমি সেই বিষয়ে তুলে ধরতে চাইছি, নিশ্চয়ই আমাদের মধ্যে দেশপ্রেমিক সংসদ সদস্য আছে, না থাকলে দেশ চলে কি করে? নিশ্চয়ই আমাদের সংসদের মধ্যে আপনার অভিজ্ঞ বর্ষিয়ান, আমরা তাদেরকে চিনি, যুদ্ধ করেছেন, ভাষা আন্দোলন করেছেন, কিংবা রাজপথে রক্ত ঝরিয়েছেন, তারা তো সংসদে আছেন। আমি সামগ্রিকভাবে নিশ্চয়ই কথা বলা জানে, কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, আমার কথা হচ্ছে আমি যত ভালোই থাকি, আমার ভিতর যদি কিছু আপনার অন্যায়কারী, কিছু যদি অযৌক্তিক মানুষ আমার ভিতর থাকে, তাহলে আমাকে সঠিকভাবে চলা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে পরিচ্ছন্ন রাজনীতির, এবং ডিজিটাল আইন বলুন, কিংবা পিকে হালদার বলুন, হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছে তাদের কথাই বলুন, কিংবা এই যে মুস্তাকের কথাই বলুন, সবগুলো বিষয় খুব সুন্দরভাবে চিন্তা করা হচ্ছে। আরেকটা বিষয়কে আমি খুব গুরুত্ব দিতে চাই, সরকারের যারা কর্মচারী আছে তাদের কথার উপর সরকারের যারা নীতি নির্ধারক, তারা বিশ্বাস করার পূর্বে বিষয়টাকে আরো ভালো করে যাচাই বাছাই করাটা উচিত। তারপর সরকারের নীতি নির্ধারক যারা আছেন তারা কথা বলতে পারেন যে ঘটনাটা এইভাবে ঘটেছে বা এইভাবে ঘটেছে। এখন যদি নিচু পর্যায়ে থেকে যার কারণে মারা গেছে সেই যদি বলে যে না তিনি মারা যাননি, সুস্থ আছেন, তাহলে বিশ্বাসযোগ্যতা হয় না। ঠিক এইভাবে আমাদেরকে চিন্তা করা উচিত বলে মনে করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আমি এখন যাব, আমাদের সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সাংসদ, খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। ওয়াদুদ ভাইয়ের কাছে যাবো। ওয়াদুদ ভাই, আসলে আমরা আজকে কথা বলছিলাম বিশেষ করে ডিজিটাল আইন নিয়ে, এবং সমসাময়িক রাজনীতিতে বাংলাদেশে এখন কিন্তু টক অফ দ্য কান্ট্রি ডিজিটাল আইন, এবং সব জায়গায় এটা নিয়ে আন্দোলন হচ্ছে। এবং একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বাদে বাকি অনেক সব দলই কিন্তু এই ডিজিটাল আইনের বিরুদ্ধে। ইভেন কি শরিক যারা আছে, অনেক শরিকও কিন্তু চাচ্ছেন যে ডিজিটাল আইন, যে কালো আইন যেটা, অনেকে বলছে বাতিল করুন, অনেকে বলুন সংশোধন করার জন্য। আপনার কি মতামত? আপনি কি পরামর্শ দিবেন? একটু আনমিউট করতে হবে প্লিজ। আমার পরামর্শ হলো ডিজিটাল আইন, এই নিরাপত্তা আইনটা বাতিল করা দরকার। এটা একটি কালো আইন, এটা সরকারের বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে, লিখতে না পারে, তারা একটি অস্ত্র, খড়গ। অতএব এই আইন মানুষকে জবাই করার জন্য আইন করা হয়েছে, আইন বাতিল করা দরকার। এর পাশাপাশি আমি আমার যে ভাই প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরীর কিছু বক্তব্যের সূত্র ধরে কয়েকটা কথা বলবো। তিনি বললেন যে আমি সরকারের বিরুদ্ধে বলেছি, ভালো কথা, কিন্তু সরকারের কিছু ভালো দিক আছে, সেগুলো তো আমি তুলে ধরতে পারতাম। তো সরকারের ভালো দিক আমার কাছে নাই, কারণ খুন, গুম, মামলা, রাহাজানি, দুর্নীতি এইসব ছাড়া সরকারের কোনো ভালো দিক নাই। এটা শুধু আমার কথা না, যদি ভালো দিক থাকতো আমি বলতাম। যেহেতু তারা দিনের ভোট রাতে করে 30 তারিখের ভোট 29 তারিখে করে সরকারে এসছে, শুরুতেই তো গলত, তাহলে ভালো কি আছে? এরপরে আমি শুধু সরকারকে খারাপ বলছি না, সম্প্রতি সিঙ্গাপুর ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা দা স্ট্যাটিস্টিক্স ইন্টারন্যাশনালের জরিপে শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট শাসক হিসাবে বিবেচিত হয়েছে এবং হিসাবে চিহ্নিত হয়েছে। দ্বিতীয় হয়েছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার শাসক হিসাবে, মানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এবং তৃতীয় হয়েছে নর্থ কোরিয়ার কিং জং উন। এদের জরিপের মধ্যে ছিল নাগরিক অধিকার, নির্বাচন পদ্ধতি, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, বাক ও ব্যক্তি স্বাধীনতা। এই বাক ও ব্যক্তি স্বাধীনতার মধ্যে কিন্তু ডিজিটাল আইন পড়ে, ও নাগরিকদের জীবন ও ব্যক্তি স্বাধীনতা বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু
এই সংস্থাটি আপনার চিত্রিত করেছে যে মানে বিশ্বের 3 জনের মধ্যে সবচেয়ে সেরা নিকৃষ্ট শাসক আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। অতএব আমি কি করে ভালো বলি, সিঙ্গাপুর ভিত্তিক একটি সংস্থাও ভালো বলছে না। এবার আসেন আপনার যুক্তরাষ্ট্র ভিত্তিক ড্রিম হাউস নামে একটি সংস্থা। এই সংস্থাটির 2021 সালের সর্বশেষ প্রতিবেদনে বলা হচ্ছে বিশ্বের 210টি দেশ ও অঞ্চলের মধ্যে আংশিক স্বাধীন দেশগুলোর মধ্যে তলানিতে বাংলাদেশের অবস্থান। তাহলে কি দাঁড়ালো, বিশ্বের 210টি দেশ ও অঞ্চলের মধ্যে আংশিক স্বাধীন দেশগুলোর মধ্যে সবচেয়ে তলানিতে বাংলাদেশের অবস্থান। এবছর বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে 39, 100-র মধ্যে 39 মাত্র পেয়েছে, মানে আর বাকিটাই নেগেটিভ সরকারের, মানে প্রায় মানে 61% নেগেটিভ সরকারের। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক অধিকার 40-এ মাত্র 15 পয়েন্ট পেয়েছে সরকার, অর্থাৎ তাহলে বাকি সবটুকুই নেগেটিভ। এবং নাগরিক স্বাধীনতায় 60-এর মধ্যে 24 পেয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে। এটা আমার কথা না, এটা যুক্তরাষ্ট্র ভিত্তিক ফ্রিডম হাউস নামের এই সংস্থাটি বলেছে এবং খবরটি পরিবেশন করেছে বিবিসি বাংলা 4/3/21। অতএব আমরা কিভাবে বলবো এই সরকারের ভালো দিকগুলা আমরা তুলে ধরার তো সুযোগ নেই। আমরা কেন, আল জাজিরা থেকে শুরু করে আজকে আমেরিকান যে ফ্রিডম হাউস, আজকে সিঙ্গাপুর ভিত্তিক যে সংস্থা, সকলের জরিপে এই সরকারকে একটা নিকৃষ্ট মানের সরকার হিসেবে চিহ্নিত করেছে। অতএব আমার ভাই বলেছেন যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়নি, কারণ 1996 সালের সরকার যখন আপনারা আসেন, 5 বছরে আপনারা যেরকম দুর্নীতি করেছিলেন, বাংলাদেশ থেকে শূন্য করে একদম তছনছ করে দিয়ে আপনার 2001 সালের শেষ দিকে অক্টোবর মাসে আমাদের হাতে ক্ষমতা ছেড়েছেন। আমরা ক্ষমতায় গিয়ে পেয়েছি একটা ঘোড়ার ডিম, একটা অষ্টডিম্ব, দেশের কিছুই ছিল না। সর্বকিছু, আর্থিক কাঠামো, সামাজিক কাঠামো, রাজনৈতিক কাঠামো, প্রশাসনিক কাঠামো, আইনি কাঠামো সব ধ্বংস করে দিয়ে আপনারা গেছেন। যার কারণে ওই আপনাদের দুর্নীতির দায়ভারটা 2002 সালে আমাদের উপর আসে পড়ে এবং 2003 সালেও আমাদের উপর পড়ে। এর কারণ হলো আপনারা 5 বছর যে লুটপাট করে গেছেন, সেই লুটপাটের মানে ইয়েগুলো জোড়া তালিতে আমাদেরকে দিতে হয়েছে। আমরা যদিও স্কোর করেছি অনেক ভালো, আমরা অর্থনৈতিক উন্নয়ন করেছি ভালো, সামগ্রিকভাবে অনেক ভালো কিছু করার পরেও আপনাদের 5 বছরের দুর্নীতির এই বেহাল দশার থেকে দেশকে মানে তুলে আনতে গিয়ে আমাদেরকে এটার ঘানি টানতে হয়েছে, হালখাতা টানতে হয়েছে। অতএব এটার জন্য আপনারা বারবার সবাই এই কথাই বলেন যে বিএনপি চ্যাম্পিয়ন। বিএনপি আপনাদের দুর্নীতির রেজাল্ট আসছে পরে, কারণ এই বছরের দুর্নীতির ফল আসবে আগামী বছর। টিআইবি বর্তমান বছরের ফলাফল তার পরের বছর দেয়। অতএব আমি এখানে আপনার সাথে একমত হতে পারছি না। 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা আপনারা সবাই বলেন, আমি কখনো উত্তর দিই না এবং আমি অ্যাভয়েড করে যাই, এটা টিভিতে বলেন আর অনলাইনে বলেন। 21শে গ্রেনেড হামলাটা বিএনপি করেছে বলে আপনারা বিএনপির নামে প্রচার করতে চান, কিন্তু 21শে গ্রেনেড হামলার দিন যে মিটিংটা হওয়ার কথা ছিল, সেই মিটিং কোথায় হওয়ার কথা ছিল? সেই মিটিং মুক্ত মঞ্চে হওয়ার কথা ছিল। মুক্ত মঞ্চ থেকে 1 ঘন্টা আগে আপনারা নিয়ে গেলেন ইয়েতে আওয়ামী লীগ অফিসের সামনে, আপনার এই যে মানে গুলিস্তান আওয়ামী লীগ অফিসের সামনে নিয়ে গেলেন। তাহলে 1 ঘন্টা আগে যে আপনারা মিটিংটা স্থানান্তর করলেন, তাহলে বিএনপি কি জানতো? বিএনপির প্রশাসনকে, পুলিশকে এবং বিএনপিকে আপনারা একবারের জন্য নোটিশ করেন নাই যে আমরা মিটিংটা মুক্ত মঞ্চে করব না, আমরা এটা আওয়ামী লীগ অফিসের সামনে গুলিস্তানে করব। আপনারা গভর্নমেন্টকে না জানিয়ে নিজেদের ইচ্ছায় মিটিং স্থানান্তর করেছেন। মিটিং স্থানান্তর করে আপনার টাকে উঠেছেন, এতগুলা বোম পড়লো, টাকে একটাও পড়লো না, সব বোম শুধু চতুর্দিকে বৃষ্টির মতো পড়ে। তাহলে আমি তো বলবো এটা বরঞ্চ এই নাটকটা আপনারা বিদেশি কোনো অপশক্তির সহায়তা আপনারা গড়িয়েছেন। 21শে গ্রেনেড হামলা আপনারা গড়িয়েছেন এবং আপনারা এই নাটক সাজিয়েছেন। তাহলে মুক্তাঙ্গনে আপনার সমাবেশটা যদি করতেন, তাহলে এটা গভর্নমেন্টের লাইবিলিটিস ছিল। কারণ গভর্নমেন্ট জানে, বিএনপি গভর্নমেন্ট জানে যে মুক্তাঙ্গনে আপনারা সভা করবেন, তার জন্য গভর্নমেন্টের সার্বিক প্রস্তুতি ছিল, পুলিশি এবং প্রশাসনিক প্রস্তুতি ছিল। কিন্তু আপনারা সেই প্রশাসনিক প্রস্তুতি, সরকারি প্রস্তুতি পুরোটাকে তোয়াক্কা না করে, অ্যাভয়েড করে গোপনে আপনারা মিটিং স্থানান্তর করেছেন 1 ঘন্টার মধ্যে, এবং আপনারা সেখানে নিজেরা বোম বানিয়েছেন নিজেদের লোক দিয়ে, অর্থাৎ একটা সিম্পেথি ড্র করার চেষ্টা করছেন
ওই সময় বিএনপিকে এই অপবাদ দিয়ে সরকার থেকে পতন ঘটানোর চেষ্টা করেছিলেন এবং বাংলাদেশের মানুষের একটি দয়া মায়া সিম্পেথি ড্র করার চেষ্টা করেছিলেন, যা আপনাদের বন্ধু রাষ্ট্র গোয়েন্দা সংস্থার ইঙ্গিতে আপনারা করেছেন। আপনি বলছেন যে প্রেস ক্লাবে যদি ছাত্রদল যুবদল যাই থাকে তাহলে এত ইট পাটকেল প্রেস ক্লাবে ছিল কেন? আমার প্রশ্ন হলো, ছাত্রদল যুবদলের এই প্রোগ্রাম গতকাল পরশুর প্রোগ্রামে হামলাটা কে করেছিল? ইট পাটকেল মারার প্রয়োজন দেখা দিল কেন? পুলিশই তো প্রথম হামলা করলো। পুলিশ এমন ভাবে হামলা করলো, এমন নৃশংসভাবে রক্তাক্ত জখম করলো, তারপরে বাধ্য হয়ে ছেলেরা, যুবদল ছাত্রদলের ছেলেরা প্রেস ক্লাবের ভিতরে গিয়ে আশ্রয় নিল। সেখানেও পুলিশ ঢুকে এই প্রেস ক্লাবের ভিতরে নৃশংসভাবে হামলা করলো। তখন আত্মরক্ষার্থে এই ছেলেরা ইট পাটকেল হাতে নিয়েছে। ইট পাটকেল তো বাধ্য হয়ে নিয়েছে। আপনি যদি একটা পানিকে স্বাভাবিক গতিতে যেতে না দেন, পানি তার বিপরীত রাস্তা খুঁজে বেড়াবে। আজকে দেখছেন যে বাচ্চা ছেলে বিশাল এক বাস নিয়ে পুলিশকে বাড়ি মারতে পিটাচ্ছে। এটা কেন? দেওয়ালে যদি পিঠ থেকে যায়, রাস্তা যদি আর না থাকে, ইট পাটকেল নয়, সামনে আরো বড় কিছুর জন্য অপেক্ষা করেন। বড় লম্বা লম্বা বাঁশের বাড়ি না, আর বড় কিছু বাড়ি খাওয়ার জন্য আপনাদের সরকারকে প্রস্তুত থাকা উচিত। যে অনিয়ম অন্যায় আপনারা করছেন, মানুষের স্বাধিকার যেভাবে বন্ধ করছেন, ছাত্রদল যুবদল বিএনপি কাউকে কথা বলতে দিচ্ছেন না। অতএব আমরা বাধ্য হয়ে নিরুপায় হয়ে আমরা ইট পাটকেল হাতে নিচ্ছি। নিরুপায় আজকে আমরা বাঁশ, বড় বড় বাঁশ হাতে নিচ্ছি। বাঁশের জায়গায় যে অন্য কিছু আসবে না, রড আসবে না, সেটার কি আছে? মানুষের যখন রাস্তা বন্ধ হয়ে যায় তখন কিন্তু মানুষ তার দিক বিদিক দিশার হয়ে মানুষ তার ব্যবস্থা গ্রহণ করে। আপনি বললেন রাজশাহী ও বরিশালে সমাবেশ সুন্দরভাবে হয়েছে, সেখানে তো ইট পাটকেল নিক্ষেপ হয়নি। আপনি কি ভাই একবারও খেয়াল করেছেন? আগের দিন রাত্রে ট্রান্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে, সরকার প্রত্যেকটি যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে, জনদুর্ভোগ বেড়ে গেছে এবং সমাবেশ চলাকালীন রাজশাহী এবং বরিশালে একটা গাড়িও চলতে পারে নাই। তো মিটিং এ লোক তো আসতে বাধা দিয়েছেন, ফেরি বন্ধ করেছেন। পাশাপাশি আপনার জনগণ যে যাতায়াতের যে দুর্ভোগ, যে কষ্টটা পেল, বরিশালের রাজশাহীতে জনগণ যে গাড়ি, পাবলিক গাড়ি ইউজ করতে পারলো না, এর দায়ভার কে নিবে? এই কষ্টটা কেন দিচ্ছেন? অর্থাৎ বিএনপির মিটিং যাতে সফল না হয়, নিজেরাই আপনারা অবরোধ করলেন, সরকারি হরতাল ডাকলেন, অবরোধ ডাকলেন, এরপরে বাহবা দিচ্ছেন যে রাজশাহী এবং বরিশালের সমাবেশ অনেক ভালো হয়েছে। আসলে ভালো হয়েছে কিনা দেশবাসী দেখেছে, রাজশাহীবাসী এবং আপনার বরিশালবাসী দেখেছে, কারণ সেখানে কোনো গাড়ি ঘোড়া চলে নাই। 31টা শর্ত দিয়ে সমাবেশ করতে বলেছেন। আমরা এতই খারাপ এই জন্য আপনারা 31টা শর্ত দিয়েছেন। কিন্তু আপনাদের মতো একটা দাঙ্গাবাজ দল যখন রাজনীতি করেছেন, আওয়ামী লীগ তো সেই 73-এ ডাকসু নির্বাচনে বাক্সা ছিনতাই করা পার্টি, আওয়ামী লীগ তো সিরাজ সিকদার হত্যা করা পার্টি, আওয়ামী লীগ তো খুন খারাপি করে আসা একটা দল পার্টি, নিজেদেরকে গণতন্ত্র দাবি করে এই মানে বাকশাল করা পার্টি। সেই পার্টি, সেই যে পার্টির মুস্তাক মন্ত্রিসভার নেতারা সেই পার্টির নেতাকে হত্যা করে, সেই পার্টি আপনারা আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের চোখে আমরা অধম হয়ে গেলাম, খারাপ হয়ে গেলাম যে আমাদেরকে মিটিং করতে দেওয়া হচ্ছে 31টি শর্ত। আসলে দেওয়া হচ্ছে ভয়ে। আমরা যদি শর্ত আরোপ না করে যে আপনি অল্প জায়গায় মাইক লাগাবেন, আপনি ব্যানার লাগাইতে পারবেন না, আপনি মাইক দূরে নিতে পারবেন না, আপনি বেশি লোক জড়ো করতে পারবেন না, এগুলো তো আপনাদের ভয়, প্যানিক, আপনার ভয় ভীত। এই সরকার ভীত সন্ত্রস্ত, এই সরকারের পায়ের তলায় মাটি নেই, যার কারণে সরকার ভয়ে 31টা শর্ত দিচ্ছে যে বিএনপি যে কোনো সময় জনসমাবেশ ঘটিয়ে সরকারের পতন ঘটাতে পারে। আর সেজন্য আপনারা ভীত হয়ে 31টা শর্ত দিচ্ছেন। আপনি বললেন এস এম কিবরিয়া হত্যা করেছি আমরা। এস এম কিবরিয়ার ছেলে রাজা কিবরিয়া এখন কোথায়? রাজা কিবরিয়া কেন আওয়ামী লীগ করে না? রাজা কিবরিয়া কেন ডক্টর কামাল হোসেনের দল করে না? কি গণফোরাম না নাগরিক ফোরাম, কি ফোরাম করে, কেন করে? রাজা কিবরিয়া গত নির্বাচনের আগে স্টেটমেন্ট দিয়েছে, কি বক্তব্য দিয়েছে? রাজা কিবরিয়া বলেছে আমার বাবা সাবেক অর্থমন্ত্রী এস এম কিবরিয়াকে বিএনপি হত্যা করে নাই, আওয়ামী লীগের লোকেরা হত্যা করেছে। কারা হত্যা করেছে তাদের বিচার রাজা কিবরিয়া কিন্তু চেয়েছে। অতএব আপনারা মানে গায়ের জোরে এই সকল হত্যাকাণ্ড আমাদের উপরে চাপিয়ে দিলে হবে না। আপনারা আজকে আমাদেরকে বলছেন দুর্নীতিবাজ। আমরা আজকে কি বলবো? আজকে আমি আপনাকে বেশি কিছু বলবো না, আমি অল্প 2-1টা পয়েন্ট বলে শেষ করব, এরপর আপনারা স্বাধীনভাবে একদম মন খুলে বলেন, আমি শুনবো। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক 2020 সালের জুন মাসে যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, এতে দেখা গেছে 2019 সালে সেখানকার ব্যাংকগুলোকে, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশের জমা রাখা অর্থের পরিমাণ 5,367 কোটি টাকা। তাহলে এটা কারা নিয়েছে?
হাইকোর্টের কারা দুর্নীতি করলো? কে? বিএনপি সরকার দুর্নীতিবাদ ছিল না আপনারা দুর্নীতিবাদ ছিলেন? এটা তো সুইস ব্যাংক কর্তৃপক্ষ বলছে, সুইজারল্যান্ডের কর্তৃপক্ষ বলছে। সুইস ব্যাংকের বাংলাদেশে কতজন কত টাকা রাখা হয়েছে এই মর্মে বাংলাদেশের হাইকোর্ট সরকারের কাছে জানতে চেয়েছে, সরকার এখন পর্যন্ত কিছু করে নাই। এবার আসেন 2019-20 সালের অর্থ বছরে ঢাকার 9টি সরকারি হাসপাতালে 306 কোটি টাকার কেনাকাটা অনিয়ম করেছে আওয়ামী লীগের বিভিন্ন আপনার নেতা এবং আপনার টেন্ডারবাজরা এবং কন্ট্রাক্টররা। এছাড়া লোপাট বা রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 55 কোটি টাকা। এটা আমার কথা নয়, ডয়েসে বেলে 25/2/21 তারিখে ডয়েসে বেলে নিউজ করেছে। অতএব আজকে আমাদেরকে বলছেন আপনি দুর্নীতিবাজ, আপনার মুখে একটু আটকানো উচিত না প্রফেসর সাহেব? মুখে একটু আটকানো উচিত। নিজের শরম লজ্জা না ডেকে অন্যের লজ্জা দেখতে গেলে এটা খুবই খারাপ কথা। 15 বছর আগে আমরা কি করেছি, আজকে আপনি 12 বছর 13 বছর 14 বছর এক নাগাড়ে ক্ষমতায়, আপনারা যে অপকর্মগুলো 14 বছর ধরে লাগাতার চেইনের পর চেইন করে যাচ্ছেন, এই অপকর্মের কথাগুলো বলছেন না। পদ্মা সেতুর কথা বলে পাশায় তালি দিচ্ছেন। 5 বছরের লাপাত্তা 1,62,000 কোটি টাকা। কর্তৃপক্ষ সরকার তা মোটেও জানে না। এই টাকা দিয়ে 6টি পদ্মা সেতু করা সম্ভব, একটি দুটি নয়, 6টি পদ্মা সেতু তৈরি করা সম্ভব। এটা আমার বক্তব্য নয়, এটা হলো ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, যমুনা টিভিতে নিউজ হয়েছে। অতএব আপনি ভাই, আপনি একজন আপনি প্রফেসর মানুষ, আপনি যদি এমন ভাবে বলেন আমরা কোথায় যাব? আমাদের আর যাওয়ার জায়গা নাই। আপনি দল করেন বলে এত আন্দা দল করেন কেন? দলের জন্য কানা হয়ে যাচ্ছেন কেন? আপনাদের যে শিক্ষিত মানুষ, সমাজের জন্য কিছু কথা বলা উচিত আপনার। প্রথম আলো কভার স্টোরিতে মোট 197টা ডিজিটাল সিকিউরিটি আইনের আওতায় দায়েরকৃত মামলার কথা বিশ্লেষণ করেছে। এর মধ্যে 48টি মামলা হয়েছে সরকার দলীয় মন্ত্রী, জনপ্রতিনিধি বা নেতা কর্মীদের নিয়ে স্ট্যাটাস ফেসবুকে লেখালেখির কারণে। এই যে দেশের কোথায় দেখেছেন নেতার বিরুদ্ধে কথা বলা যাবে না, সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, একটা মন্ত্রীর বিরুদ্ধে কথা বলা যাবে না? তো একটা মন্ত্রীর বিরুদ্ধে তো কথা বলতেই পারে, জনপ্রতিনিধির বিরুদ্ধে জনগণই বলবে, এটাই স্বাভাবিক। আপনার সুনামের পাশাপাশি দুর্নাম আমরা নেওয়ার জন্য, গালি শোনার জন্য আমাদের রাজনীতিবিদদের প্রস্তুত থাকা উচিত। আপনি প্রথম আলো বলতেছে 48টা মামলা করেছেন শুধু এই যে সরকারের হয়তো সামান্যতম সমালোচনা করে ফেসবুকে লেগেছে। 40টি মামলা হয়েছে শেখ সাহেব এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে। ওয়াদুদ ভাই, আমার একটা প্রশ্ন আছে। ওয়াদুদ ভাই, ইন্টারনেট কি চলে না? হ্যাঁ, ইন্টারনেটের সমস্যা। ওয়াদুদ ভাই, আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আপনারা বিএনপি দীর্ঘদিন যাবত মানে আমি এই প্রসঙ্গটা শেষ করি। 30টি মামলা হয়েছে ধর্মীয় আপনার ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর কারণে। হ্যাঁ, এটার সাথে আমি একমত হতে পারি, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এছাড়া শেখ কামালের জন্মদিন নিয়ে কিছু কথা লেখালেখির কারণে সরকার বিরোধী প্রচারণা, পুলিশের সমালোচনা করে সংবাদ পরিবেশন করায়, হেফাজত ইসলামের নেতা আহমদ শরীফকে নিয়ে কিছু কথা লেখার কারণে বিভিন্ন সময় মামলা হয়েছে। অতএব এই যে মানে ডিজিটাল নিরাপত্তা আইনের এই যে অপপ্রয়োগ, এই অপপ্রয়োগের আমি একটা ছোট্ট সংক্ষিপ্ত ধারা বর্ণনা দিলাম, তাও প্রথম আলোকে বেস করে, আমার কথা না। আপনি ধন্যবাদ ওয়াদুদ ভাই। আমি একটা জানতে চাই ওয়াদুদ ভাই, যেটা হচ্ছে যে আমাদের অনেক দর্শকও প্রশ্ন করতেছেন যে আপনারা তো বিএনপি দেখা যাচ্ছে যে বিচ্ছিন্নভাবে আন্দোলন করছেন, আপনাদের 20 দল রয়েছে, তারপরে নির্বাচন সময় আপনারা জোট করেছিলেন, এই আন্দোলনটা কেন আপনারা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে করছেন, কারণটা কি? আমরা কোনো সহিংস আন্দোলন করতে চাই না। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা আন্দোলন করতে চাই। 20 দল আমাদের একটি জোট। এর অর্থ এই নয় আমি আমার দলীয় অস্তিত্ব বিসর্জন দিয়েছি বা 20 দলের অন্যরা ওনাদের দলীয় অস্তিত্ব বিসর্জন দিয়েছে। এটা 20 দলের এমন কোনো চুক্তি হয়নি যে 20 দল ছাড়া স্ব দল নিজস্ব প্রোগ্রাম করতে পারবে না। তো এখন এই প্রোগ্রামগুলো, এই আন্দোলন, এটাকে আপনি আন্দোলনটা আমরা এখন নামি নেই। আন্দোলন নামলে আপনার টের পাবেন যে জনবিদ্রোহ, জনবিক্ষোভ, জনরোষ কাকে বলে। অত আমরা নামি নাই, তবে আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। সেই জন্যই সরকার ভীত। সরকারের কাছে রিপোর্ট আছে আমাদের আন্দোলনের প্রস্তুতির ব্যাপকতা, সাংগঠনিক দৃঢ়তা আমরা কিভাবে তৈরি করছি, এটা সরকার জানে। যে জন্যই এখন শুরুতেই আমাদেরকে বাধা দিচ্ছে। অতএব আমরা আমাদের দল ভিত্তিক ছোট ছোট
প্রোগ্রামগুলো করছি। যেমন মোস্তাক মারা গেল, তার প্রতিবাদ করছি, এটা আমাদের দলভিত্তিক। অন্য দলগুলোও করছে, অন্য দলগুলো তাদের মতো করে তারা করছে। অতএব এখানে 20 দলকে নিয়ে প্রোগ্রাম করতে হবে এমন কোনো কথা না। 20 দলের সাথে আমরা করব একসাথে যখন করার প্রয়োজন হবে, এবং আমি মনে করছি সামনে আমরা 20 দলকে সাথে নিয়ে আন্দোলন করব এবং সেটার একটা প্রেক্ষিত তৈরি হচ্ছে। এই ব্যাপারে আমার আনসার। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য। আমি যাব, আমাদের সাথে আছেন পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী হোসেন চৌধুরী মানিক ভাইয়ের কাছে। মানিক ভাই অনেক প্রশ্ন তুলেছেন আমাদের ওয়াদুদ ভাই, আপনি কি বলবেন? একটু আনমিউট করতে হবে প্লিজ। জি ধন্যবাদ। আমি ওয়াদুদ ভাইয়ের কথাগুলো শুনছিলাম, আমাদের নেতা, সাবেক ছাত্র নেতা ওয়াদুদ ভাই। আসলে উনি অনেকগুলো প্রশ্নই করেছেন, উনি অনেক কথাই বলেছেন। আমি ভাবছিলাম না যে এই টাইপের কথাগুলো আসুক, বা হয়তো উনি আমাদের সিনিয়র ভাই, হয়তো কথাগুলো অন্যভাবে বলা যেতে পারত, কিন্তু উনি এমন কিছু কথাবার্তা বলেছে, এটির আসলে কিছু জবাব আমাদের দেওয়া দরকার। উনি আসলে 21শে আগস্টে যে হত্যাকাণ্ডের কথা বলেছে, উনি বলেছেন মুক্তাঙ্গনে সমাবেশটা করা হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, যদি মুক্তাঙ্গনে সমাবেশটা করতে পারে না, তো ওখানে কি বাংলাদেশ সরকারের বিএনপির কোনো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিল না? তাহলে ওখানে কি ওনারা বলেছেন গ্রেনেড হামলা ওখানে ট্রাকের মধ্যে পড়ে নাই, ট্রাকের মধ্যে গ্রেনেড হামলা পড়ার কারণে 24টা তাজা প্রাণ গেল। উনি কি বুঝাইতে চাইলেন আমি বুঝতে পারলাম না। উনি কি আসলে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে, এখন তো ওনার কথাই আমরা বুঝতে পারি যে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ওদুদ ভূঁইয়ারা অনেক জড়িত ছিল, ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত ছিল। ওই ঘটনার পরে আপনার এই 24 জন প্রাণ যখন চলে যাচ্ছে, এই মুহূর্তে আপনার টিয়ার সেল সারা বাংলাদেশে আগুন জ্বলা অবস্থায় পুরো গুলিস্তানকে আপনার টিয়ার সেলে আপনার করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী পুরা আওয়ামী লীগের কর্মীদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে ফেললো। তাহলে এটাকে আমরা বুঝে নিব যে এটার সাথে টোটালি তারা জড়িত। আপনি শুধু ওয়াদুদ ভূঁইয়া সাহেব তো বিএনপির নেত্রীর কণ্ঠে মিলিয়ে কথা বলেন। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বলা হয়েছে যিনি ভ্যানিটি ব্যাংকে করে আপনার এই গ্রেনেড গুলো নিয়ে গিয়েছে। আমি ওয়াদুদ ভূঁইয়া সাহেবকে প্রশ্ন করতে চাই, আমার মৃত্যু, আমি মরে যাব, এখানে গ্রেনেড হামলা কি আমার কর্মী, হাজার হাজার কর্মী, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ গ্রেনেড হামলা করেছে? এই হাস্যরসের কথাবার্তা ওয়াদুদ ভূঁইয়াদের মুখেই শোনায়। ওয়াদুদ ভূঁইয়াদের কারণে এই পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিগঠিত হয়েছিল। এই ওয়াদুদ ভূঁইয়াদের কারণে জন্ম কে দিয়েছে? আমাদের জন্য যদি পার্বত্য অঞ্চল অশান্ত হয়, সন্তুল আলমার জন্ম কে দিয়েছে? আমি শুনছি ইউপিডিএফ এর জন্ম কে দিয়েছে? আপনার নেতা সন্তুল আলমার জন্ম দিয়েছে। আমি কোনো কথা বলি নাই। অস্ত্রধারী শান্তি বাহিনীর জন্ম দিয়েছে আপনার নেতা। আপনি সন্তুল আলমার দল কিন্তু করেন নাই। আপনি সন্তুল আলমার পাহাড় অস্থিতিল করেছে সন্তুল আলমা, পাহাড় অস্থিতিল করেছে ইউপিডিএফ আপনাদের সরকারের প্রশ্রয়ে। আপনাদের সরকারের প্রশ্রয়ে পাহাড় অশান্ত করেছে। ওদুদ ভূঁইয়ারা করে নাই, বিএনপি করে নাই। ওদের তুলনায় বিএনপি কিছুই না। কিন্তু কোনো কথা বলি নাই। আমি আপনার কথা বলার সময় আমি কিন্তু কোনো কথা বলি নাই, আপনি শুনেছি। আমি আশা করবো আপনি আমাদের সিনিয়র বড় ভাই রাজনীতিবিদ, আপনি আমার কথাগুলো অন্তত শুনবেন। আপনাদের প্রিয় নেত্রী বলেছেন খালেদা জিয়া আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ফেনী পর্যন্ত আপনার ভারত হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি দেওয়া হবে। ফেনী পর্যন্ত কিন্তু ভারত হয় নাই। ভারতীয় পতাকা আপনি উড়াচ্ছেন কিনা জানি না, আপনি এখনো পার্বত্য চট্টগ্রামে বসবাস করেন, ওখানে কি ভারতীয় পতাকা উঠছে কিনা, ওখানে উলুধ্বনি দেওয়া হচ্ছে কিনা, এই কর্মকাণ্ডগুলো এই কথা বলে বলে মানুষকে কিন্তু আপনারা বিভ্রান্ত করেছেন। আজকে এই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আছে, আপনারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, আপনারা বঙ্গবন্ধুকে ৭৫ পরে এই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে আপনার নেতা জিয়াউর রহমান জড়িত, সরাসরি জড়িত, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের পুরো কর্মকাণ্ড, আপনাদের পরবর্তী যে শেখ হাসিনাকে হত্যাকাণ্ড থেকে শুরু করে সকল কর্মকাণ্ডের মধ্যেই আমরা প্রমাণ হয় যে বিএনপি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত। ৭৫-এ বঙ্গবন্ধু বাজার করার পরে এই কালো আইনটা কে করেছে? বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, এই ফিফথ অ্যামেন্ডমেন্ট আপনারা রিপিল বিল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসলেন তখন কিন্তু এটা প্রত্যাহার করলেন। মাননীয় ওয়াদুদ ভূঁইয়া সাহেব, আপনারা যদি এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না থাকতেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কেন জাতীয় সংসদে এই কালো আইনটা আপনার করে গেলেন? বঙ্গবন্ধু হত্যার পরে যখন শেখ হাসিনা 81 সালে দেশে আসলেন, বঙ্গবন্ধুর এই 81 সালে আসার পরে বঙ্গবন্ধুর এই
এই শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের জন্য পুরো আওয়ামী লীগের নেতৃত্বকে আপনারা শেষ করে দেওয়ার জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আপনারা এই কাজগুলো, আপনাদের প্রিয় নেতা যিনি এখন লন্ডনে বসবাস করছেন উনি কিন্তু আপনার দণ্ডিত আসামি। উনি কিন্তু এই গ্যানেট হামলায় বাংলাদেশের প্রচলিত আইনে আপনার বিচার হয়েছে, উনি কিন্তু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। আপনি চ্যালেঞ্জ করছেন, আপনি এখন এই আইনকে আপনি বলেছেন আমরা এই কাজগুলো করেছি, আপনার মুখে কি শোভা পায়? একটা আইন বাংলাদেশ সুপ্রিম কোর্টে এটা সিদ্ধান্ত হয়েছে, আইনি প্রক্রিয়ায় যাবজ্জীবন হয়েছে, কারো মৃত্যুদণ্ড হয়েছে। আপনার প্রিয় নেতা যিনি লন্ডনে বসে আছেন উনি কিন্তু দণ্ডিত আসামি। আপনারা কিন্তু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আপনার এই দণ্ডিত আসামিকে দিয়েই কিন্তু আপনারা এই উদ্বোধন করিয়েছেন। এই দিন আজকে আমরা বলতে চাই আপনি বক্তব্যদের চেতনা ধারণ করেন, একজন দণ্ডিত আসামি কিভাবে আপনাদের এই উদ্বোধনী অনুষ্ঠান করতে পারে? বাংলাদেশ আওয়ামী লীগের কোনো কাজে নাকি আপনার পছন্দ হয় না। আপনি পদ্মা সেতু দেখেন নাই, আপনি বঙ্গবন্ধু স্যাটেলাইট দেখেন নাই, আপনি নারীর ক্ষমতায়ন দেখেন নাই, আপনি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বিপ্লবের কথা দেখেন নাই, যুব নেতৃত্বের ক্ষেত্রে কিছুই দেখেন নাই। আপনি কিছুই দেখবেন না, এটাই স্বাভাবিক। এই স্বাভাবিকতার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে বিএনপি সন্ত্রাসী দল, বিএনপি সন্ত্রাসীদের কারণে বাংলাদেশ দীর্ঘদিন বাংলাদেশকে আজকে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল, উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। বাংলাদেশের রাজনীতিকে আপনারা কলুষিত করেছেন। আপনার প্রিয় নেতা জিয়াউর রহমানের হত্যাকাণ্ড যখন হলো, আপনার খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী, আপনাদের জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কথাও কিন্তু বিচারটা আপনারা করে যেতে পারেন নাই। এই সেই বিএনপি, আপনারা জানেন থরের বিরার বের হয়ে আসবে জিয়াউর রহমানকে কারা কারা হত্যাকাণ্ড করেছে, এই বিচারটাও কিন্তু আপনারা করেন নাই। আপনারা আপনারা এই সরকার জানেন যে আপনারা জ্বালাও পোড়াও করে বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করবেন। আজকে প্রশাসনের কথা বলছেন, প্রশাসন যন্ত্র মনে করে, প্রশাসনের উপসচিব থেকে শুরু করে সচিব মহোদয়রা মনে করে আজকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশের চেতনা ধারণ করা বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প তাদের কাছে নাই। তাদের কাছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কাছের বন্ধু। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ যে রাষ্ট্র ক্ষমতায় চলছে, তাদেরকে যে সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে দিয়েছে আপনারা সেই সুযোগ সুবিধা দিতে পারেন নাই। আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারেন নাই। আপনাদের একটা বিএনপি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে জিয়াউর রহমান ক্ষমতা আসে, এই সেনা ছাউনি থেকে ক্ষমতা এসে একটা অনেক সন্ত্রাসীদের একত্রিত করে, হাজারো চিন্তা চেতনার মানুষকে একত্রিত করে আপনারা বিএনপি করেছেন। আজকে আপনাদের দলের প্রিয় নেত্রী খালেদা জিয়া উনি এখন বাংলাদেশের সরকারের আনুকূল্য নিয়ে উনি কিন্তু এখন বাসায় বসে আছেন। উনি কিন্তু আবারও আপনারা দরখাস্ত দিয়েছেন এই সরকারের কাছে উনাকে মাফ করে দেওয়ার জন্য। এই সরকার বলেছে যে আমরা চিন্তা ভাবনা করছি। আপনারা বলেছেন রাতের ভোট হয়ে যায়। আমি অদূত ভূঁইয়া আপনাকে বলতে চাই, এই রাতের ভোটের মধ্যে বাংলাদেশে আপনাদের যে চারটা যে সংসদ সদস্য আছেন, ওনারা কি রাতের ভোটে হয়েছেন না দিনের ভোটে হয়েছেন? আপনাদের যে 4 জন সংসদ সদস্য কালকে আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করে এই কথাগুলো বলেন যে রাতের ভোট হয়েছে। আপনাদের রাতের ভোটের প্রতিনিধি যদি আপনার কথায় ধরেই নেই, তাহলে রাতের ভোটের কথা আমাদের বদনাম দিয়ে লাভ তো নাই। আপনার তো 4 জন লোক এখানে আছেন, আপনার আবার বন্ধু সংগঠনের 1 2 জন আছেন। রাতের ভোটের কথা আপনাদের মুখে কি শোভা পায়? আপনারা রাতের ভোট কখন করেন নাই? 96 নির্বাচনে আপনারা কি করেছেন? কোন ভোটটা করেছেন? আপনাদের এই যে আওয়ামী লীগের সময় আপনাদের 4টা সিটি কর্পোরেশন আওয়ামী লীগের সময় ছিল। আপনাদের সাদিক হোসেন খোকা সাহেব 4 বার এই আওয়ামী লীগ থাকার কারণে এই ঢাকা সিটি কর্পোরেশনে মেয়র ছিলেন। তাহলে আপনারা যখন জিতবেন তখন আওয়ামী লীগ ঠিক আছে, আর যখন জিতবেন না আওয়ামী লীগ সন্ত্রাসী দল। আপনারা এই যে গত পরশুদিন এই যে সারা বাংলাদেশের আপনার পৌরসভা নির্বাচনগুলো হয়েছে, ওখানেও তো আপনাদের 11 জন দেখলাম বিএনপির মেয়র হয়েছেন। তাহলে ওনারা কি রাতের ভোটে হয়েছেন? ওনারা কি ভোটের মাধ্যমে হয়েছেন, নাকি আওয়ামী লীগের প্রশাসন, আওয়ামী লীগের কর্মী তারাই তাদেরকে জিতিয়ে দিয়েছে? এই প্রশ্নটা আপনাকে আপনি কথাগুলো বলবেন। আপনাদের সন্ত্রাসীর কারণে, আপনাদের এই সন্ত্রাসীর কারণে আমরা কিন্তু এখন ভয় পাই, নিশ্চয়ই ভয় পাই আপনাদেরকে। কারণ আপনারা কখন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাতের অন্ধকারে শেখ হাসিনাকে 19 বার হত্যা করার চেষ্টা করেছেন। আপনাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না। বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি একটা সন্ত্রাসী দলকে আমরা কখনো এটা বিশ্বাস করতে পারি না। আপনারা এই আস্থা নিতে পারেন নাই, যেহেতু সরকারের আস্থা আপনারা নিতে পারেন নাই, সেই কারণে আপনাদেরকে 31টা শর্ত দিয়ে আপনার সরকার বাধ্য হয় আপনাদেরকে আপনাদের অনুমতি দেওয়ার জন্য। আপনি পদ্মা সেতু, আপনাদের এই যে বই বিতরণ, অবকাঠামো উন্নয়ন,
আপনার এই ঢাকা শহরে আপনি কি চলাফেরা করেছেন? অদূত ভূঁইয়া সাহেব, ঢাকা শহরের কি পরিস্থিতি আপনি কি কিছুই দেখেন নাই? আপনারা আমাকে বলেছেন আমি নাকি অন্ধ, আমি শিক্ষক মানুষ, অন্ধভাবে, আমি কিন্তু অন্ধভাবে কথা বলি না। আমি আপনাদের কর্মকাণ্ড, আপনাদের সব কর্মকাণ্ডই খারাপ ছিল এটা কিন্তু আমি বলি না। কিন্তু আপনি বাংলাদেশ আওয়ামী লীগের আজকে 12-14 বছরের যে কর্মকাণ্ড, আপনি আজকে যে উন্নয়ন, আজকে যে সারা পৃথিবীব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগকে তারা সবাই সমীহ করছে, সারা পৃথিবীতে নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে মেডেল দিচ্ছে, আপনি কিছুই দেখলেন না, কিছুই বললেন না। আপনি বললেন শেখ বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই গ্রেনেড হামলা চালিয়েছে। আপনাদের মতো সন্ত্রাসীদের কারণে আজকে বাংলাদেশ দীর্ঘদিন পিছিয়েছে। আপনাদের মতো আরো সন্ত্রাসী যারা আছে, ওই বিদেশে থেকে যে সন্ত্রাসী যাবজ্জীবন কারাদণ্ড, এই সন্ত্রাসীর সাথে আমি আজকে আহ্বান জানাবো বাংলাদেশ সরকারকে, যারা 21 আগস্ট গ্রেনেড হামলায় দণ্ডিত আসামি তাদেরকে অনতিবিলম্বে এই দেশে এনে তাদের আপনার আইনের রায় কার্যকর করা হোক। এমনকি যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড আপনারা যদি করে থাকেন, আপনারা করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ দুর্বল দল না। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, আমরা দুর্বল কোন সংগঠন না। আমাদের মাটির মানুষের সাথে আমাদের সম্পর্ক এই দলকে আপনি ফেলনা মনে করবেন না। এই দলের মানুষ, এই দলের কর্মী সেলিম, দেলোয়ার, রফিক, রাউফুন, বসুনিয়া, তাদের রক্তের উত্তরসূরি আপনার এই বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই যারা করে, আমরা বলছি না আদর্শের রাজনীতি সবাই করে, যারা যারা আদর্শ বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে যদি জড়িত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর দায় নিবে না। কিন্তু আমরা এইটুকু বলতে চাই, বিএনপির মতো সন্ত্রাসী দলের কারণে আজকে বঙ্গবন্ধুকে আমরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বিএনপির মতো হত্যাকাণ্ডের কাণ্ডে শেখ হাসিনাকে 19 বার হত্যাকাণ্ডের মুখোমুখি হয়েছে। বিএনপির এই সন্ত্রাসী কারণে আজকে বাংলাদেশ 10 বছর আগে আরো উন্নতশীল অবস্থায় যেতে পারত। শুধু তাদের দুর্নীতি, তাদের স্বজনপ্রীতি, তাদের হাওয়া ভবন, তারেক রহমান, এই আজকে অদূত ভূঁইয়াদের কারণে বাংলাদেশ পিছিয়ে ছিল। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আসুন এখনো বাংলাদেশ আপনাদের চোখের পাপড়ি আপনার ছেড়ে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মকাণ্ডকে ধারণ করেন। আমরা 2041 সালে বাংলাদেশের মানুষকে আপনার একটা উন্নত সমাজ ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। আসুন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মানুষের। প্রবার ধর্পণকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মানিক ভাই। আমি 1 মিনিট কথা বলবো। 1 মিনিট। আমাদের নেতা তারেক রহমান আজকে উনি বলছে দণ্ডিত আসামি, পলাতক আসামি। এই ব্যাপারে আমি বলবো যে একটা মিথ্যা পাতানো মামলায় এবং পাতানো সাজানো আদালতের আপনার দৃষ্টিতে মিথ্যা পাতানো মামলা হয়েছে বাংলাদেশ সরকারের আপনি নিজে বললেন যে মাধ্যমে দণ্ডিত আসামি হয়েছে। আপনার কথার মধ্যে কথা না বলতে তাহলে আমার আপনি কিন্তু বলেছিলেন অদূত ভাই, আপনি কিন্তু বলেছিলেন, আপনি থামেন। আপনি অনেক আওয়াজ করে গেছেন, উপস্থাপক আমাকেও কিছু কথা বলার সুযোগ দিয়েন। আপনি অনেক ফাঁকা আওয়াজ করে গেছেন, অতএব মানে আমি অনেক দিয়েছেন, আপনার কারণে আমার কিছু কথা বলতে হচ্ছে। আমি কিন্তু ফাঁকা আওয়াজ দেই না। 1 মিনিট আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা দুইজনকে আমি মিউট করে দিচ্ছি। আমি একটা কথা বলি, যেটা হচ্ছে যে আপনারা দুইজনই হচ্ছেন রাজনীতিবিদ, দীর্ঘ জীবন আপনারা রাজনীতি করে আজকে এই পর্যায়ে আসছেন। আমাদের অনুষ্ঠানে আপনারা আসছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু একটা বিষয় আপনাদের কাছে আমি অনুরোধ করবো, যে স্বাভাবিক আপনি যখন আওয়ামী লীগ বিএনপি কে আপনার কথা বলেন, বিএনপি আওয়ামী লীগ কথা বলেন, আপনাদের দল করেন, আপনারা একটু উত্তেজিত হবেন। কিন্তু একটা বিষয় জানতে হবে যে আপনাদের কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, আপনাদের ইজ্জত কিন্তু বা একটু যদি উল্টা হয় অনেকে অন্যরকম নিবে। আমি অনুরোধ করবো যে ওয়াদুদ ভাই 2 মিনিট বলবেন, মানিক ভাই 2 মিনিট বলবেন, আমরা অনুষ্ঠান শেষ করতে চাই সুন্দরভাবে। আমার এটা অনুরোধ হবে। এখন কথা বলেন ওয়াদুদ ভাই, একটু আনমিউট করতে হবে। 1 ঘন্টার মধ্যে সভা শেষ করার কথা ছিল আলোচনা ছিল, এখন কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি 1 মিনিট বলার পরে ওনাকে, উনি যে এতক্ষণ বললো, আমি 1 মিনিট বলার পর ওনাকে আবার 2 মিনিট দিতে হবে কেন? ওয়াদুদ ভাই কি সরকারি দল দেখে? না, সরকারি দল দেখে না প্রটোকল দেখে? কোন প্রটোকলে ওনাকে আপনি রিপিট করতে হবে? না আমার 1 মিনিটও লাগবে না, আমার 1 মিনিট লাগবে না। আমার বক্তব্য হলো যে কি, তারেক রহমানকে উনি যে দণ্ডিত আসামি বলে, পলাতক আসামি বলে বলছেন, তিনি একটি অনেকগুলা মিথ্যা মামলার একটা সাজানো আদালতের মাধ্যমে ওনাকে দণ্ডিত করা হয়েছে। তিনি সুবর্ণ জয়ন্তীর মানে উদ্বোধনী সভায় কিভাবে আসলো মানে অনলাইনে, সেটাও উনি বলছে।
আরে তারেক রহমানের বক্তব্য যাতে প্রচার করা না হয়, আপনাদের 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 কি তো আপনাদের মানে 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 নির্দেশিত আদালত কর্তৃক রায় দিয়েছেন তারেক রহমানের ভাষণ যেন, কথা যেন, বক্তব্য যেন কোনো ইয়ে করা না হয়, প্রচার করা না হয়। আপনি কি ভুলে গেছেন শেখ সাহেব কি দণ্ডিত আসামি ছিল না? শেখ সাহেবও দণ্ডিত আসামি ছিল। শেখ সাহেব দণ্ডিত আসামি থেকেই কিন্তু নেতৃত্ব দিয়েছেন। অতএব তারেক রহমান মিথ্যা মামলা দণ্ডিত আসামি হওয়ার পরে নেতৃত্ব দিতে পারবে না, এটা আপনি প্রফেসর সাহেব বিচার করে ফেললেন। আর শেখ সাহেব যে দণ্ডিত হচ্ছিল, সাজাপ্রাপ্ত আসামি ছিল, তিনি কিভাবে নেতৃত্ব দিলেন? অতএব রাজনীতিতে এটা কোনো কথা না। আজকে আপনার পাকিস্তানের মানে ইয়ে বলেন, আপনার নেতারা বলেন, এই যে জিন্নার কি বেনজির ভুট্টো বলেন, আপনার এই যে কি আপনার এরা কি লন্ডন থেকে রাজনীতি করে নেই? আপনার এই যে আপনার ইরানের আপনার খোমেনি, তিনি কি দেশের বাইরে থেকে রাজনীতি করে নেই? তিনি কি সেদিন দেশ থেকে বিতাড়িত ছিল না? অতএব কিছু কিছু স্বৈরাচারী সরকার কিছু কিছু জনপ্রিয় মানুষকে যখন বিতাড়িত করে দেয়, মিথ্যাভাবে বিভিন্নভাবে হয়রানি করে দণ্ডিত করে দেয়, তখন তারা কিন্তু অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়ে দেশের স্বাধিকার আন্দোলনের জন্য সংগ্রাম করে, লড়াই করে এবং নেতৃত্ব দেয়। এই নেতৃত্ব দেওয়ার মধ্যে আমি কোনো দোষ দেখি না। এটা তারেক রহমানও দিতে পারছে, শেখ সাহেবও দিতে পেরেছে, খোমেনিও দিয়েছে, আপনার যে নওয়াজ শরীফও দিয়েছে, আপনার ভুট্টোও দিয়েছে। এটা পৃথিবীতে নজির আছে। তারেক রহমান কেন পারবে না নেতৃত্ব দিতে বা কথা বলতে? ধন্যবাদ। শেখ সাহেব যদি পারে, তারেক রহমান পারবে। শারীর ভাই, জি ধন্যবাদ ভাই। শারীর ভাই, আমি একটু আনমিট করেন আপনি। আমি একটু বিষয় আমি বলতে চাই, যেটা হচ্ছে যে আমরা প্রবাস দর্পণ আমরা 1 বছরের উপরে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছি। আমরা চাই আমাদের যারা রাজনীতিবিদ, আমাদের অহংকার, আমাদের গর্ব, এখানে যে দুইজনই আছেন ছাত্র রাজনীতি করে দীর্ঘ 30-40 বছর রাজনীতি করে আজকে আমাদের এই পর্যায়ে এসেছেন। দেশের জন্য আমরা বলবো দেশপ্রেম আছেই বলে ওনারা রাজনীতি করেন। তো আমরা চাই, বিশেষ করে প্রবাস দর্পণ চাই, আমাদের রাজনীতিবিদ, আমাদের অহংকার, গর্ব। আমরা দেখেছি 1/11-এর সময় এইসব রাজনীতিবিদকে বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে তাদের বাম মূর্তি তাদেরকে ক্ষুণ্ণ করা হয়েছে, তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে। আমরা চাই না যাতে এইভাবে আর না ঘটুক। হ্যাঁ, এখানে বিভিন্ন দল থাকতে পারে, সমালোচনা থাকবেই। এই সমালোচনা নিয়ে যদি আমাদের নেতৃবৃন্দ যদি আমরা বিভিন্ন টক শো গুলা দেখি, বিশেষ করে বিদেশি টক শো আছে, যারা ইচ্ছা করে উপস্থাপক ঝগড়া লাগিয়ে দিয়ে আবার এটাকে কাট আপ করে ইউটিউবে দিয়ে ব্যবসা করে, বাণিজ্য করে, আমরা প্রবাস জন্য আমরা এটা বিশ্বাস করি না। আমরা চাই আমাদের রাজনীতিবিদ, আমাদের অহংকার, আমাদের গৌরব, এবং এরাই বাংলাদেশে পরিচালনা করবে। আজকে আওয়ামী লীগ পরিচালনা করতেছে, 2 দিন পরে হয়তো বিএনপি পরিচালনা করবে, উনারাই মন্ত্রী হবে, উনারাই এমপি হবে, উনারাই আমাদের বাংলাদেশের বামমূর্তি পূর্ণ করবে। এই জন্য আমরা চাই যে আমাদের প্রতিটা অনুষ্ঠান আমরা এই কথাগুলো বলি, আমরা চাই যে পারস্পরিক যদি সম্মান, শ্রদ্ধাবোধ এবং সমঝোতার মাধ্যমে যদি অনুষ্ঠানগুলো শেষ করা যায়, এটাই সুন্দর। মানিক ভাই, আমরা তাহলে অনুষ্ঠানটা শেষ করে দিই। ওয়াদুদ ভাই তেমন কিছু বলেন নাই, হ্যাঁ, যেটা আপনি আবার বলতে হবে। ওয়াদুদ ভাই তো সুন্দর মানে উনার বক্তব্য রাখছেন। 1 মিনিট আমাকে একটু একটা কথা যদি আপনি বলতেন। একটা কথা বলেন আপনি প্লিজ, বিতর্কে কিছু দেন না, কারণ আমরা ওনার ভাষায় শেখ সাহেবের সাথে তারেক রহমানের তুলনা। আসলে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের আপনার জাতির পিতা। আপনার আগরতলা ষড়যন্ত্র মামলা যখন উনি আসামি হলেন, একটা রাষ্ট্র পাকিস্তানের, আমরা জানি মানিক ভাই, জি আমরা জানি যে আমরা পাকিস্তান একটা রাষ্ট্রযন্ত্রের সহিংসতার শিকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা রাষ্ট্রের স্বপ্নদাতা। আজকে তারেক রহমানের সাথে বঙ্গবন্ধুকে যে মেলানো হয়, এটা খুবই হাস্যকর, খুবই দুঃখজনক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সাথে তারেক রহমানের সাথে যে ওনাকে যে মেলালেন, একটা রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশ নামক উনি আউলিয়া হয়ে গেছেন এবং উনি ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। আমরা অনুষ্ঠানটা শেষ করব। আমরা আশা করি যে আমরা আগামীকাল আমরা প্রতিষ্ঠাবাসী জনগণ মানে আপনাদের মতো অদ্ভুত বিহার যদি না মানেন কিছু আসে যায় ভাই। মানিক ভাই ধন্যবাদ। প্লিজ, আমি আর সময় দিতে পারতেছি না, আমি দুঃখিত। আপনার আমরা শেষ করতে হচ্ছে। আমি অনুরোধ করবো আগামীকালের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠাগুলোর বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান করব বাংলা সময় রাত 9টায়, কৃষ্ণ বিকেল 3টা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমি পরিশেষে একটা আমি বলতে চাই, আমাদের বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি, আমাদের মা। আমাদের মাকে নিয়ে যদি বাইরের বা কেউ বা কোনো ষড়যন্ত্র করে, আমাদের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যত পার্টি সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে 1971 সালে। আমরা চাই আমাদের দেশের ইজ্জত বা মূর্তি সবাই উজ্জ্বল করতে পারি। আমি রাজনীতিবিদ যারা আছেন ওনারা আমাদের অহংকার করবো, আমরা আশা করবো ওনারা যাতে আমাদের দেশের বামমূর্তি উজ্জ্বল করেন এবং আরো লড়াই সংগ্রামে এগিয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন। আগামীকাল অনুষ্ঠান থেকে আমন্ত্রণ, অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাই।